হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব ইনকাম ট্যাক্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ইনকাম ফ্রম আদার সোর্স নিয়ে। যেই ইনকাম ফ্রম আদার সোর্স আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের 56 থেকে 59 ধারায় লেখা আছে, 56 থেকে 59 ধারায় লেখা আছে। তো একবার আমরা ছোট্ট করে একটু রিভাইজ করে নিই আমাদের হেডস অফ ইনকাম কি কি আছে। ঠিক আছে, আমাদের হেডস অফ ইনকাম তোমরা দেখতে পাচ্ছ, আমাদের হেডস অফ ইনকাম 5টা আছে। ঠিক আছে, তো তোমরা ক্লাস 11 থেকে শিখছো, আমাদের হেডস অফ ইনকাম 5টা। প্রথম হেডের নাম হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। সেকেন্ড হেডের নাম হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, যেটাকে আমরা পিজিইপি বলি। তারপরে হেড মানে থার্ড হেড হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ফোর্থ হেড হচ্ছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন এবং লাস্ট হেড হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স। ঠিক আছে, তো আমরা ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আর ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন, 4টে হেড আমাদের হয়ে গেছে। আমাদের আর একটা হেডই বাকি আছে এবং সেই হেডটার নাম হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স। আর একটা কথা বলে দিই, ইনকাম ফ্রম আদার সোর্স একটা পেট নেম আছে। ঠিক আছে, পেট নেমটা হচ্ছে IFOS। ঠিক আছে, তো কি বললাম? IFOS। আমাদের যে হেডস অফ ইনকাম 5টা আছে, ধরো কাউকে বাড়ি ভাড়া দিলাম, সেখান থেকে যদি ইনকাম হয় সেটা চলে যায় হাউস প্রপার্টিতে। বিজনেস থেকে যদি ইনকাম হয় সেটা চলে যায় পিজিইপি বা বিজনেস প্রফেশনে। ঠিক আছে, কেউ যদি চাকরি করে সেখান থেকে যদি কোনো ইনকাম হয় সেটা চলে যায় স্যালারিতে। কোনো ক্যাপিটাল অ্যাসেট বেচে যদি কোনো ইনকাম হয় সেটা চলে যায় ক্যাপিটাল গেনে। এছাড়াও আরো অনেক ধরনের ইনকাম হয়, সেই ইনকামগুলো কোথায় যাবে? ইনকাম ফ্রম আদার সোর্সে। তো সেটাই বলছি, আমাদের যে হেডস অফ ইনকাম 5টা আছে তার মধ্যে 4টে হেড তো আমরা আলোচনা করাই হয়েছে। বাকি যে একটা হেড পড়ে আছে সেটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স। বা তোমরা এরকমও বলতে পারো এমন অনেক ধরনের ইনকাম আছে যেই ইনকামগুলো এই 4টে হেডের মধ্যে আসে না। ঠিক আছে, সেটা চলে যায় ইনকাম ফ্রম আদার সোর্স। তাহলে কি বললাম? ইনকাম ফ্রম আদার সোর্সে কোনগুলো আসে? আমাদের হেডস অফ ইনকাম তো 5টা আছে। আমাদের যে 4টে হেড আমরা আলোচনা করি, সেই 4টে হেডের মধ্যে যেই ইনকামগুলো আসবে না সেই ইনকামগুলো চলে যাবে ইনকাম ফ্রম আদার সোর্সে। তো আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তো দেখো এখানে কি লিখেছি, এনি ইনকাম which cannot be categorized into income from salary, house property, PGEP, capital gain shall be categorized in IFOS। বলছে কোনো ইনকাম যেইগুলো কিনা আমাদের যে হেডস অফ ইনকাম আছে 5টা, তার মধ্যে প্রথম 4টেতে যদি না আসে তাহলে সেটা কোথায় চলে যাবে? ইনকাম ফ্রম আদার সোর্সে। এবার তোমরা বলতে পারো স্যার ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে কি কি ইনকাম আসবে তার যদি একটা লিস্ট দিয়ে দেন তাহলে খুব সুবিধা হয়। দেখো লিস্ট তো দেবই, ঠিক আছে, তোমাদের বইতেও আছে লিস্ট তো দেবই, কিন্তু আমি চাইছি কি জিনিসগুলোকে টু দা পয়েন্টে বোঝাতে। ঠিক আছে, যেই যে ইনকাম গুলো আসবে ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে সেইগুলো এক একটা টপিক ধরে ধরে বোঝাবো। ঠিক আছে, তো তারপর আমরা বলে দেবো কি কি কোন কোন ইনকাম আদার সোর্সে আসবে, কোন কোন ইনকাম আদার সোর্সে আসবে না। ঠিক আছে, তো প্রথমে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি ডিভিডেন্ড। ঠিক আছে, তো ডিভিডেন্ড মানে আমরা কি জানি? লভ্যাংশ। দেখো আজকে যদি আমি কোনো কোম্পানিতে ইনভেস্ট করি, বলতে পারো আমি যদি আজকে কোনো কোম্পানি শেয়ার পারচেস করি, তাহলে সেই কোম্পানি এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে গিয়ে যদি প্রফিট হয় তাহলে তো ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে। ঠিক আছে, এবার প্রশ্ন হলো কোন কোন কোম্পানিতে আমি ইনভেস্ট করেছি। সেই কোম্পানিটা আমার ইন্ডিয়ান কোম্পানি হতে পারে, আবার ফরেন কোম্পানিও হতে পারে। ঠিক আছে, তো আমি যদি ইন্ডিয়ান কোম্পানিতে ইনভেস্ট করি, সেই কোম্পানি যদি প্রফিট হয় তাহলে বছরে সে ডিভিডেন্ড দেবে। আচ্ছা, আবার যদি ফরেন কোম্পানি ইনভেস্ট করি, সেই কোম্পানির প্রফিট যদি হয় বছরের শেষে একটা ডিভিডেন্ড দেবে। তো এবার ইনকাম ট্যাক্স অ্যাক্ট কি বলছি, যদি আমরা ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পাই সেটা আমার পুরোপুরি এক্সেম্পট। এর পেছনে লজিক আছে, বলবো। ঠিক আছে, আর যদি আমরা আদার কোম্পানি মানে ফরেন কোম্পানি, যদি আমরা ফরেন কোম্পানিতে ইনভেস্ট করি সেখান থেকে যদি ডিভিডেন্ড পাই সেটা আমার ট্যাক্সেবল। আদার মানে কি বুঝতে পেরেছো তোমরা? আদার মানে ফরেন কোম্পানি হতে পারে, কোঅপারেটিভ সোসাইটিও হতে পারে। ঠিক আছে, কোঅপারেটিভ সোসাইটিও হতে পারে। এইবার দেখো তোমাদের মানে প্রশ্ন হলো ইন্ডিয়ান কোম্পানি থেকে যদি ডিভিডেন্ড পাই এটা কেন এক্সেম্পট হবে, আর ফরেন কোম্পানি বা আদার কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে এটা কেন ট্যাক্সেবল হবে? দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো। ইন্ডিয়ান কোম্পানি, আমাদের যে ইন্ডিয়ান কোম্পানি, যে একটা ইন্ডিয়ান কোম্পানির নাম বলি, রিলায়েন্স কোম্পানি বা টাটা কোম্পানি। ঠিক আছে, বা উইপ্রো কোম্পানি বলতে পারো, এগুলো সব ইন্ডিয়ান কোম্পানি। তো ধরো আমি যদি টাটা কোম্পানির কথা বলি, টাটা কোম্পানি সারা বছর যত টাকা প্রফিট করে, ঠিক আছে, টাটা কোম্পানি সারা বছর যত টাকা প্রফিট করবে, এই প্রফিটটা কোন অ্যাকাউন্ট থেকে ওরা বের করে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যত টাকা প্রফিট করলো সেই প্রফিটের উপর কিছু পোর্শন টাকা, ঠিক আছে, কোম্পানির ক্ষেত্রে ট্যাক্স দিতে হয় গভর্নমেন্টকে 50%। ঠিক আছে, তো 50%ই ধরো, কোনো কোনো জায়গায় 40% হয়, তো কখনো কোনো 55% হয়। তো যাই হোক, টাটা কোম্পানি সারা বছরে যত টাকা প্রফিট করবে সেই প্রফিটের ওপর একটা পার্সেন্টেজ ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হয়। ঠিক আছে, তো তার মানে টাটা কোম্পানি যত টাকা প্রফিট করলো তার মধ্যে কিছু পোর্শন একটা টাকা ও গভর্নমেন্টকে দিয়ে দিল। ঠিক আছে,
গভর্নমেন্টকে দেওয়ার পর যত টাকা প্রফিট বেঁচে রইলো সেটাকে বলে প্রফিট আফটার ট্যাক্স। সেই প্রফিটের মধ্যে থেকে কিছু পোর্শন টাকাও শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিচ্ছে, ঠিক আছে? তাহলে এই ডিভিডেন্ডের উপর কেন ট্যাক্স দেবে? মানে শেয়ার হোল্ডাররা এই যে ডিভিডেন্ডের টাকাটা পাচ্ছে, এই ডিভিডেন্ডের যে টাকাটা ইনকাম হলো, এই ইনকামের উপর কেন ট্যাক্স দেবে? কেননা অলরেডি গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে নিয়েছে। এই কারণের জন্য ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে ট্যাক্স চার্জ করা হয় না। কিন্তু ফরেন কোম্পানির কথা যদি বলি, ধরো অস্ট্রেলিয়া হোক বা ইউএসএ হোক বা ইউকে হোক, যে কোনো দেশে একটা কোম্পানি আছে, ঠিক আছে? তো আর যদি আমি সেই কোম্পানির কোনো শেয়ার পারচেস করি, মানে সেই কোম্পানি যদি ইনভেস্ট করি, তাহলে সেই কোম্পানির প্রফিট হয় বছরের শেষে আমাকে ডিভিডেন্ড দেবে, ঠিক আছে? তো এবার দেখো, তো ফরেন কোম্পানি, ধরো আমি যদি মনে করি ইউকেরই কোনো একটা কোম্পানি, ও সারা বছর যত টাকা প্রফিট করলো সেই প্রফিটের ওপর একটা পার্সেন্টেজ ট্যাক্স ও সেই দেশের গভর্নমেন্টকে দিয়েছে, ঠিক আছে? ইউকের গভর্নমেন্টকে ওই কোম্পানিটা দিয়েছে। তো ইউকের কোনো পার্সন যদি ওই ইউকের ওই কোম্পানিটাতে যদি ইনভেস্ট করে থাকে এবং সে যদি ডিভিডেন্ড পায়, সেটা ওদের দেশের কি নিয়ম আছে সেটা ওদের বুঝবে। কিন্তু আমাদের নিয়মটা কি? তো আমি ধরো ইউকের ওই কোম্পানিতে আমি ইনভেস্ট করলাম এবং বছরের শেষে আমি যে ডিভিডেন্ডটা পাবো, আমাকে ইন্ডিয়ান গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। কেন? ইন্ডিয়ান গভর্নমেন্ট কি বলেছে? ইন্ডিয়ান গভর্নমেন্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তুমি তো ফরেন কোম্পানিতে ইনভেস্ট করেছো, তুমি ইনকাম করছো, তো বিদেশের কোনো ইনকাম তুমি দেশে নিয়ে আসছো, ঠিক আছে? তো এর উপর তো তুমি ইন্ডিয়ান গভর্নমেন্টকে ট্যাক্স দাওনি, তো ট্যাক্স দাও। আর ইন্ডিয়ান কোম্পানির ওপর কেন ট্যাক্স হলো না? ব্যাপারটা বুঝতে পেরেছো? কারণ অলরেডি আমি একবার ট্যাক্স দিয়ে দিয়েছি, তাহলে একই ইনকামের ওপর দুবার ট্যাক্স হয় না। তাহলে আশা করি বোঝা গেল ইন্ডিয়ান কোম্পানি কেন এক্সেম্পট হয় আর ফরেন কোম্পানি কেন ট্যাক্সেবল হয়। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার অনেকের মনে প্রশ্ন থাকে, আচ্ছা স্যার, ইন্ডিয়ান কোম্পানি যদি আমরা ইনভেস্ট করি, অর্থাৎ ইন্ডিয়ান কোম্পানি থেকে যদি ডিভিডেন্ড পাই, পুরো টাকাই কি এক্সেম্পট? ঠিক আছে? তো এখানে দেখো একটা রুল লিখেছি। ধরো রিলায়েন্স কোম্পানি, ঠিক আছে? তো রিলায়েন্স কোম্পানি ম্যানেজিং ডিরেক্টরকে আম্বানি, কোন আম্বানি সেটা বলছি না, রিলায়েন্স কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে আম্বানি, ঠিক আছে? তো তো ধরো রিলায়েন্স কোম্পানির শেয়ার যারা পারচেস করেছিল বছরের শেষে সবাই ডিভিডেন্ড পাবে। সে যেমন আম্বানিও ডিভিডেন্ড পাবে, তেমনি আরো যে সমস্ত শেয়ার হোল্ডার ছিল সবাই ডিভিডেন্ড পাবে। ধরো একজন কোনো নর্মাল পার্সন, ধরো মিস্টার রাম, ও যদি রিলায়েন্স কোম্পানি ইনভেস্ট করে, ও ডিভিডেন্ড পাবে। ও যেমন শেয়ার কেনা ছিল, ওর যদি ওই রিলায়েন্স কোম্পানি 1 লাখ টাকার শেয়ার কেনা থাকে, যদি মনে করি 5% ডিভিডেন্ড দেবে, তো 1 লাখের 5%, ধরো 5,000 টাকা ও ডিভিডেন্ড পেয়ে গেল। কিন্তু তোমাদের কি মনে হয় আম্বানি কি 1 লাখ টাকা ইনভেস্ট করে? না, অ্যাকচুয়ালি রিলায়েন্স কোম্পানির যত পার্সেন্ট ক্যাপিটাল আছে তার 45% ক্যাপিটাল হচ্ছে আম্বানির। তার মানে কি, রিলায়েন্স কোম্পানি যত পার্সেন্ট ক্যাপিটাল আছে, বা বলতে পারো যত টাকা ক্যাপিটাল আছে, তার 45% হচ্ছে আম্বানির। তো ডিভিডেন্ড কে পাবে? অবভিয়াসলি আম্বানি বেশি পাবে ডিভিডেন্ড। তো একটা ধরো ক্যালকুলেট করে দেখা যায় যে আম্বানি ডিভিডেন্ড পায় ধরো 2,000-3,000 কোটি টাকা, ঠিক আছে? তো তো এখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে, বলছে কোনো এসএসসি যদি কোনো পার্টিকুলার একটা প্রিভিয়াস ইয়ারে 10 লাখ টাকার বেশি ডিভিডেন্ড পায়, তাহলে তাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু 10 লাখ টাকার কম যদি ডিভিডেন্ড পায়, তাহলে তাকে ট্যাক্স দিতে হবে। তাই তো এখানে লিখেছি আপ টু ₹10 লাখ ডিভিডেন্ড ইন্ডিয়ান কোম্পানিতে যদি কেউ ইনভেস্ট করে এবং সেখান থেকে যদি ডিভিডেন্ড 10 লাখ টাকার বেশি পায়, তাহলে 10% ট্যাক্সেবল হবে। আর 10 লাখ টাকার মধ্যে যদি থাকে, তাহলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। যেটা বলছিলাম আম্বানি, তো আম্বানি একটা হিসাব করে দেখা গেছে যে নর্মাল পার্সনের মধ্যে ও ডিভিডেন্ড পাবে না, প্রচুর ডিভিডেন্ড পাবে, ঠিক আছে? তো হিসাব করে দেখা গেছে ওর যা ক্যাপিটাল আছে, সেদিন দেখা গেছে ও 3,000 থেকে 4,000 কোটি টাকা ডিভিডেন্ড পাচ্ছে। তো পুরো 4,000 কোটি টাকা ওই ইনকাম করে নিল, 4,000 কোটি টাকা ইনকাম করে নিয়ে গেল, তাহলে গভর্নমেন্ট কি ওর থেকে কিছু ট্যাক্স নেবে না? তখন এই জন্য গভর্নমেন্ট একটা রুল ফেলে দিয়েছে, ঠিক আছে? তো গভর্নমেন্ট একটা রুল করে দিয়েছে, হ্যাঁ, যদি কেউ ইন্ডিয়ান কোম্পানিতে ইনভেস্ট করবে এবং ইনভেস্ট করার পর বছর শেষে একটা ডিভিডেন্ড হবে, সেই ডিভিডেন্ড যদি 10 লাখ টাকার মধ্যে হয়, তাহলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। 10 লাখ টাকার যদি বেশি ডিভিডেন্ড তোলে, তখন তাকে 10% ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? তো তো আশা করি ডিভিডেন্ডের কনসেপ্টটা বুঝতে পারলে। তো চলো এই ডিভিডেন্ডের উপর বেস করে একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখে নিই। ধরো দিয়েছে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। তো ইন্ডিয়ান কোম্পানির নাম বলেনি, বলেছে ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পাচ্ছে, 28 লাখ টাকা। কত টাকা ডিভিডেন্ড পাচ্ছে? 28 লাখ টাকা। তাহলে এর কি ট্রিটমেন্ট হবে? দেখো আমি কি বলেছিলাম, কোনো এসএসসি যদি পার্টিকুলার একটা প্রিভিয়াস ইয়ারে 10 লাখ টাকার বেশি ডিভিডেন্ড পায়, 10 লাখ টাকার বেশি ডিভিডেন্ড পায়, তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্টকে 10% ট্যাক্স দিতে হবে,
ঠিক আছে তো, এবং সেটা দেখতে হবে ইন্ডিয়ান কোম্পানিতে ইনভেস্ট করে, ঠিক আছে তো। তো ইন্ডিয়ান কোম্পানিতে ইনভেস্ট করেছে, এবং সেখান থেকেও 28 লাখ টাকা ডিভিডেন্ড পেয়েছে। তাহলে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে? 10 লাখ টাকার বেশি, 28 লাখ টাকার ডিভিডেন্ড পেয়েছে, মানে 10 লাখ টাকার বেশি ডিভিডেন্ড পেয়েছে, তাহলে ওকে ইন্ডিয়ান গভর্নমেন্টকে 10% ট্যাক্স দিতে হবে, ঠিক আছে তো। তাহলে এর থেকে এক্সেম্ট করো, কত টাকা এক্সেম্ট আছে, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট বলে দিয়েছে কত টাকার উপর ট্যাক্স নেবে না, 10 লাখ টাকা অবধি কোনো ট্যাক্স নেবে না। তা 28 লাখ টাকা থেকে 10 লাখ টাকা বাদ দিলাম, বাকি রইলো 18 লাখ টাকা। এই 18 লাখ টাকার উপর 10% ট্যাক্স নেবে, তাহলে 18 লাখের 10% কত? 1,80,000। তাহলে আশা করি বুঝতে পারলে অঙ্কটা। যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। যদিও আমি ইনকাম ফ্রম আদার সোর্স আগে করে দিয়েছিলাম, সেখানে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি সম্পর্কে আলোচনা করা হয়ে গেছিল, তবুও ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি সম্পর্কে আবার আলোচনা করতে হচ্ছে। তার কারণ হচ্ছে ট্যাক্স প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে, তো ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানিতে কিছু চেঞ্জ করা হয়েছে, যেই চেঞ্জটা করা হয়েছে সেটা জেনে রাখা উচিত, ঠিক আছে। আগে অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার বা যাকে প্রিভিয়াস ইয়ার বলি, প্রিভিয়াস ইয়ার 2019-20 অবধি একরকম রুল ছিল ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। তো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এখানে একটু চেঞ্জ করেছে, চেঞ্জটা আমাদের জেনে রাখতে হবে। ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি মানে আমাদের ভারতবর্ষে অনেক কোম্পানি আছে, যে সমস্ত কোম্পানি, যেমন টাটা কোম্পানিতে যদি আমি আজকে ইনভেস্ট করি, টাটা কোম্পানিতে আমি আমার টাকা থাকলে আমি ইনভেস্ট করতেই পারি, টাটা কোম্পানির শেয়ার কিনতেই পারি। তো টাটা কোম্পানি যদি প্রফিট করে, টাটা কোম্পানি যদি ভালো প্রফিট করে, আমি তো টাটা কোম্পানিতে ইনভেস্ট করলাম, টাটা কোম্পানি প্রফিট করে, তাহলে সেই প্রফিটের একটা পার্ট আমাকে দেবে, যেহেতু আমি টাটা কোম্পানিতে ইনভেস্ট করেছি, যে প্রফিটের একটা পার্ট দেবে সেটাকেই বলে ডিভিডেন্ড। আবার বলছি, আজকে ধর সাপোজ আমি টাটা কোম্পানি বা রিলায়েন্স কোম্পানিতে ইনভেস্ট করলাম মানে টাটা কোম্পানি বা রিলায়েন্স কোম্পানি আমি শেয়ার পারচেস করলাম। তো শেয়ার পারচেস করলাম, শেয়ার টাকাটা খাটলো আমার, বছরের শেষে ধর টাটা কোম্পানি বা রিলায়েন্স, আমি ইন্ডিয়ান কোম্পানির কথা বলছি, ফরেন কোম্পানি বলছি না। তো ওই কোম্পানি তার প্রফিট করলো, তো আমি যেহেতু ওই কোম্পানি ইনভেস্ট করলাম, তো প্রফিটের একটা পার্ট আমাকে দেবে, আর প্রফিটে যেই পার্টটা দেবে তাকে বলে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। যেহেতু আমি টাটা কোম্পানিতে লাগিয়েছি, টাটা কোম্পানি ইন্ডিয়ান কোম্পানি, তো টাটা কোম্পানি থেকে যে ডিভিডেন্ডটা পাবো তাকে বলে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। সে টাটাও হতে পারে, রিলায়েন্সও হতে পারে, আরো অনেক কোম্পানি আছে। বোঝা গেল? এবার ফিনান্সিয়াল ইয়ার বা প্রিভিয়াস ইয়ার 2019-20 পর্যন্ত ইন্ডিয়ান কোম্পানিদের থেকে যদি আমরা কোনো ডিভিডেন্ড পেতাম, সেখানে আমাকে কোনো ট্যাক্স দিতে হতো না। 2019-20 পর থেকে নিয়ম চেঞ্জ হয়েছে, গভর্নমেন্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যদি ইন্ডিয়ান কোম্পানি থেকে যদি কোনো রকমের ডিভিডেন্ড পাওয়া যায়, তাহলে যে শেয়ার হোল্ডার অর্থাৎ যে ডিভিডেন্ড রিসিভ করছে তাকে ট্যাক্স দিতে হবে, আগে এই ট্যাক্সটা ছিল না, নতুন নিয়ম করেছে, এটা নতুন নিয়ম। আগে কি ছিল? ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। ভালো করে জেনে রাখ, এটা শুধু তোরা যে ফিফথ সেমিস্টারে পড়ছিস তোদের জন্য ইম্পর্টেন্ট নয়। আর যদি তোরা কোম্পানি, ইন্ডিয়ান কোনো কোম্পানিতে যদি ইনভেস্ট করিস, ঠিক আছে, সেই কোম্পানি যদি প্রফিট রান করে, তাহলে প্রফিটের একটা পার্ট তোরা পাবি, ডিভিডেন্ড পাবি। তোরা যদি ডিভিডেন্ড পাস, তাহলে কিন্তু তোদের কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, যেটা আগে ছিল না, বর্তমানে হয়েছে, এটার উপর ট্যাক্স দিতে হবে। তো এবার দেখি কি লেখা ছিল, আগে কি ছিল আমি আর এখন কি হয়েছে সেটা আমি বলছি। আমি ইনকাম ফ্রম আদার সোর্স আমি আগে করেছি, সেখানে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি দেখবি, যদি ভালো করে দেখবি, ওখানে লেখা ছিল ফুললি এক্সেম্ট। আগে ইন্ডিয়ান কোম্পানি যদি কেউ ইনভেস্ট করতো, সেখানে যদি ডিভিডেন্ড পেতো সেটা এক্সেম্ট ছিল, কিন্তু বর্তমানে এর উপর ট্যাক্স দিতে হবে। তাহলে কি বুঝতে পারলি? স্যার ইন্ডিয়ান কোম্পানি থেকে যদি আমরা কোনো ডিভিডেন্ড পাই তার উপর ট্যাক্স দিতে হবে, আগে ট্যাক্স ছিল না, ঠিক আছে তো? তো এখানে লিখেছি দেখ, ট্যাক্স মানে কি লিখেছি, earlier dividend income was exempt in the hands of shareholder under section 10 subsection 34। আগে কি নিয়ম ছিল? আগে মানে 2019-20 আগে পর্যন্ত ইন্ডিয়ান কোম্পানি থেকে যদি কেউ ডিভিডেন্ড পেত, তাহলে পুরোপুরি এক্সেম্ট, কোনো রকমের ট্যাক্স দিতে হতো না, কিন্তু বর্তমানে ট্যাক্স দিতে হবে। and tax on such dividend was payable by the company। তাহলে স্যার আগে যে ডিভিডেন্ড আমি ইনকাম করতাম, এই ইনকামে আমি যে ডিভিডেন্ড টাকাটা ইনকাম করতাম না, তার উপর ট্যাক্স কে দিত? কোম্পানি দিত, টাটা কোম্পানি দিত, আমাকে দিতে হতো না। বর্তমানে নিয়ম চেঞ্জ করেছে, বর্তমানে আমাকে ট্যাক্স দিতে হবে। এটা কোথায় বলেছে? আন্ডার সেকশন 1150। ঠিক আছে তো? কি বলেছে? নাও ডিভিডেন্ড ইনকাম উইল বি ট্যাক্সেবল ইন দ্য হ্যান্ডস রেসিপিয়েন্ট শেয়ার হোল্ডার। মানে আমি যে ডিভিডেন্ড পাচ্ছি আমাকে ট্যাক্স দিতে হবে, যে ডিভিডেন্ড রিসিভ করছে তাকে ট্যাক্স দিতে হবে, আগে এই নিয়ম ছিল না। ঠিক আছে তো? as per the slab rate applicable on them। এখন তোদের মানে প্রশ্ন হতে পারে, স্যার আপনি ধরুন ডিভিডেন্ড পেয়েছেন ধরুন 5,000 টাকা, তাহলে আপনাকে কত ট্যাক্স দিতে হবে? কি হিসেবে বলবো কত টাকা ট্যাক্স দিতে হবে? স্ল্যাব রেট আমরা আগে শিখেছিলাম দেখ, কিছু জিনিস থাকে স্পেশাল রেট, যেমন ধর লটারি ইনকামের 30% ট্যাক্স দিতে হয়,
ঠিক আছে, লটারির উপর 30% ট্যাক্স দিতে হয়, লং টার্মের উপর 20% দিতে হয়, শর্ট টার্মের উপর 15% দিতে হয়, এগুলো ছিল। কিন্তু ডিভিডেন্ডের, আমি যে ডিভিডেন্ডের টাকা ইনকাম করব সেখান থেকে ট্যাক্স কোনো এরকম কোনো ফিক্সড কোনো পার্সেন্টেজ বলেনি, স্ল্যাব রেট ওয়াইজ দিতে হবে। অর্থাৎ ডিভিডেন্ড ইনকামটাকে তুমি নরমাল ইনকাম হিসেবে ট্রিট করবে। আর একটা কথা বলে দিই, ডিভিডেন্ড ইনকাম আমরা কোন হেডে নেব? ডিভিডেন্ড ইনকাম, ইনকাম ফ্রম আদার সোর্স। আমাদের ইনকামের 5টা হেড, একটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি, একটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, একটা হচ্ছে পিজিপি, ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন এন্ড ইনকাম ফ্রম আদার সোর্স। 5টা হেড। ডিভিডেন্ড ইনকাম কোন হেডে পড়বে? ইনকাম ফ্রম আদার সোর্সে পড়বে। এবার স্যার আপনি যদি ডিভিডেন্ড পেয়েছেন আপনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে? ডিপেন্ড করবে স্ল্যাব রেটের উপর। অর্থাৎ ডিভিডেন্ড ইনকামটাকে নরমাল ইনকাম ধরতে হবে, নরমাল ইনকাম। ঠিক আছে, এক্সপেন্সেস অ্যালাউড ফ্রম ডিভিডেন্ড ইনকাম। ধর আজকে আমি টাটা কোম্পানি ধরে 1 লাখ টাকা ইনভেস্ট করব, আমার কাছে টাকা নেই, আমি টাটা কোম্পানি ইনভেস্ট করতে কিন্তু আমার কাছে টাকা নেই, কি করব? আরে আমি কার থেকে লোন নেব, আমার কাছে টাকা নেই, আমি লোন নিয়ে ইনভেস্ট করব। আরে যার থেকে লোন নেব, বা ব্যাংকের থেকে লোন নিই, ব্যাংকে প্রতি বছর আমাকে ইন্টারেস্ট দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে তো। এখানে তাই বলেছে এক্সপেন্সেস অ্যালাউড ফ্রম ডিভিডেন্ড ইনকাম। আমি যত টাকা ডিভিডেন্ড পাবো তার থেকে আমি ধর ইন্টারেস্ট পেমেন্ট করছি, ব্যাংকের থেকে লোন নিয়েছি, তো ইন্টারেস্ট পেমেন্ট করছি, তো সেই ইন্টারেস্ট আমি এখানে এক্সপেন্সেস হিসেবে ছাড় পাবো। কত টাকা? আমি পুরো টাকায় কি ছাড় পাবো? না, 20%, ম্যাক্সিমাম 20% ছাড় পাবো। ধর আমি 1 লাখ টাকা, মান কন্ডিশন বি, আমি 1 লাখ টাকা লোন নিয়েছি, বা ধর 1 লাখ টাকা লোন নিয়ে আমি ইনভেস্ট করি টাটা কোম্পানিতে, আমাকে ধর ইন্টারেস্ট দিতে বলছে 10%, তাহলে প্রতি বছর 10,000 টাকা করে ইন্টারেস্ট দিতে হবে। এবার দেখতে হবে আমি ডিভিডেন্ড ইনকাম করেছি কত টাকা। স্যার ধরুন ডিভিডেন্ড ইনকাম করেছেন আপনি 5,000 টাকা, 5,000 টাকা আমি ডিভিডেন্ড পেয়েছি, তাহলে আমি কত পার্সেন্ট ছাড় পাবো? 20% ম্যাক্সিমাম ছাড় পাবো। আমি বুঝিয়ে দিচ্ছি, দেখ ধর আমাকে ধর ইন্টারেস্ট দিতে হচ্ছে প্রতি বছর, ইন্টারেস্ট দিতে হচ্ছে প্রতি বছর 10,000 টাকা, প্রতি বছর 10,000 টাকা করে, প্রতি বছর 10,000 টাকা করে আমাকে কি দিতে হচ্ছে বল? প্রতি বছর 10,000 টাকা করে আমাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে, ঠিক আছে তো? ইন্টারেস্ট প্রতি বছর 10,000 টাকা করে দিতে হচ্ছে। এবার আমি ইনকাম হচ্ছে কত? ডিভিডেন্ড ইনকাম ধর 5,000 টাকা ইনকাম হচ্ছে, তাহলে কত পার্সেন্ট আমি ছাড় পেতে পারি? ছাড় পেতে পারি 20%। কার 20%? ইন্টারেস্টের না, ইনকামের 20%। ইনকামের 20% কত? 5,000, 20% 1,000 টাকা। আমি ম্যাক্সিমাম 1,000 টাকা ছাড় পাবো, 1,000 টাকার বেশি ছাড় পাবো না। এখানে এই কথাই বলেছে অ্যাজ পার প্রভিশন, মানে প্রভিশন অফ সেকশন 57, অনলি ইন্টারেস্ট এক্সপেন্সেস। সব কিছু ছাড় পাবো না, শুধু ইন্টারেস্টেই ছাড় পাবো, ঠিক আছে তো? সাবজেক্ট টু আ ম্যাক্সিমাম লিমিট, পুরোই ছাড় পাবো না। পুরো ইন্টারেস্ট, ধর ইন্টারেস্ট 10,000 ছাড় পাবো না। কত টাকা ম্যাক্সিমাম ছাড় পাবো? 20% অফ ডিভিডেন্ড ইনকাম। আমি যত টাকা ইনকাম করছি তার 20% ছাড় পাবো, 20% ছাড় পাবো। অফ দ্যাট ইয়ার, যেই বছর সেই বছরই ছাড় পাবো, ঠিক আছে তো? এন্ড নো আদার এক্সপেন্সেস আর অ্যালাউড টু বি ডিডাক্টেড। আর কোনো কিছু ডিডাকশন পাবো না, তার মানে একটাই ডিডাকশন পাবো ডিভিডেন্ড ইনকাম থেকে, সেটা কি? ইন্টারেস্ট এক্সপেন্সেস। যত টাকা ইন্টারেস্ট দিই পুরো ইন্টারেস্ট ছাড় পাবো না। কত টাকা ছাড় পাবো? যত টাকা ইনকাম করি তার 20%, মাথায় রাখতে হবে, ঠিক আছে তো? তারপর বলছে কি, এখানে তো নরমাল ব্যাপার, ডিভিডেন্ডের ব্যাপারটা যদি কারো যদি বুঝতে অসুবিধা, আমি এখানে ছোট্ট ডায়াগ্রাম দিয়েছি। আমি একজন ইনভেস্টর, আমি একটা কোম্পানিতে, টাটা কোম্পানি ইনভেস্ট করতে চাই, ঠিক আছে? করলাম, ইনভেস্ট করলাম, টাটা কোম্পানি প্রফিট করে, তাহলে প্রফিটের ভাগ তো আমাকে দেবে, প্রফিটের ভাগ দেবে। আরে তুই পার্টনারশিপ বিজনেস করছিস, তুই আজকে পার্টনারশিপ বিজনেস করছিস, যদি প্রফিট হয় তো পার্টনাররা ভাগ পাবে, তেমনি কোম্পানি যদি প্রফিট হয় তাহলে প্রফিটের ভাগ কারা পাবে? শেয়ার হোল্ডাররা পাবে, ডিভিডেন্ড হিসেবে। আগে কি ছিল দেখ, ডিভিডেন্ডের নিয়ম আগে কি ছিল? আগে আপ টু ফিনান্সিয়াল ইয়ার 1920, এই সাল অবধি ডিভিডেন্ডের উপর কোনো রকমের ট্যাক্স দিতে হতো না। ডিভিডেন্ডের ইনকাম হলে কোনো ট্যাক্স দিতে হতো না। হ্যাঁ, কোম্পানি পেমেন্ট করতো ডিভিডেন্ডের ট্যাক্সটা, কে পেমেন্ট করতো? কোম্পানি। লেখা আছে কোম্পানি পে ডিডিটি, স্যার ডিডিটির ফুল ফর্ম ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। তো ডিভিডেন্ডের উপর ট্যাক্স কে পেমেন্ট করতো? কোম্পানি পেমেন্ট করতো, শেয়ার হোল্ডারকে পেমেন্ট করতে হতো। বর্তমানে কি নিয়ম করেছে? নিউ রেজিমি কি বলছে? ফিনান্সিয়াল ইয়ার 2021 থেকে, ঠিক আছে তো? অর্থাৎ তোরা যে প্রিভিয়াস ইয়ার করবি সেখানে ডিভিডেন্ড ইনকাম করলে, আমি তো ডিভিডেন্ড পেলাম, তাহলে আমাকে ট্যাক্স দিতে হবে। কিভাবে? স্ল্যাব রেট ওয়াইজ। হয়ে গেল। কি লেখা ছিল? আপ টু 1920, যেটা বললাম, আবার বলছি, আপ টু 1920 মানে প্রিভিয়াস ইয়ার 19-20 সাল পর্যন্ত আমি যদি ডিভিডেন্ড পেতাম তার উপর কোনো ট্যাক্স দিতে হতো না। কি ছিল আগে? কি নিয়ম ছিল ভালো করে বলেছি। আগে নিয়ম ছিল, কেউ ধর 10 লাখ টাকা বছরে ডিভিডেন্ড পেত, যদি 10 লাখ টাকা ডিভিডেন্ড পেত তাহলে তাকে কোনো ট্যাক্স দিতে হতো না। যদি 10 লাখ টাকার ওপর ডিভিডেন্ড পেত তাহলে 10% ট্যাক্স দিতে হতো। এটা বলে দিয়েছিল, আগের নিয়ম ছিল। এই নিয়মটাকে পুরো ক্যান্সেল করে দিয়েছে, নতুন নিয়ম চলে এসেছে। বলছে আমার জানার দরকার নেই, 10 লাখ 5 লাখ জানার দরকার নেই। কোন শেয়ার হোল্ডার যদি ডিভিডেন্ডের টাকা পায় তাহলে তাকে ট্যাক্স দিতে হবে। কি ওই স্ল্যাব রেট ওয়াইজ, ঠিক আছে? স্ল্যাব রেট ওয়াইজ। টুকে না তো, তারপর বাকিটা বলছি। দেখ এরপরের পার্ট টু কি লিখেছি?
নিউ রেজিমের কথা যেটা বলছিলাম, নতুন যে রুল কি করেছে ফিনান্সিয়াল ইয়ার 2021 থেকে, ঠিক আছে, কোম্পানি নট পে ডিডিটি। আগে যে নিয়মটা ছিল, আগের নিয়মে কোম্পানিকেই ডিভিডেন্ডের উপর ট্যাক্স দিতে হতো। বর্তমানে কোম্পানি আর ডিভিডেন্ডের উপর ট্যাক্স দেবে না, ট্যাক্সটা কে দেবে? শেয়ার হোল্ডাররা দেবে। কে দেবে? শেয়ার হোল্ডাররা দেবে ডিভিডেন্ডের উপর ট্যাক্স। কি অনুযায়ী? ইনভেস্টররা মানে হোল্ডাররা দেবে স্ল্যাব রেট ওয়াইজ। তাহলে বোঝা গেল। আবার বলছি নিউ রেজিমিতে কি বলেছে, নিউ রেজিমি নতুন সিস্টেমে কি বলা হয়েছে, কোম্পানি উইল ডিডাক্ট টিডিএস। কোম্পানি যখন আমাকে ডিভিডেন্ড দেবে, কোম্পানি যখন আমাকে ডিভিডেন্ড দেবে, কোম্পানি টিডিএস কেটে ডিভিডেন্ড দেবে। টিডিএস, টিডিএস এর ফুল ফর্ম হচ্ছে জানিস? ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। টিডিএস কাটবে, কেটে ডিভিডেন্ড দেবে। যেমন দেখিস এখন দেখি অনেকে টিম 11 খেলছে, টিম 11 তার ভালো টাকা জিতলো, জিতলে কিন্তু টিডিএস কেটে তারপর টাকাটা দেবে। লটারি জিতছিস, লটারি খেলে তোর টাকা জিতিস, যত টাকা জিতবি তার মানে টিডিএস কেটে বাকি টাকা তোর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এখানেও তাই, তোমার ডিভিডেন্ড যত টাকা পাওয়ার কথা, ডিভিডেন্ড যত টাকা পাওয়ার কথা টিডিএস কাটবে, কেটে বাকি টাকা তোমার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে। ঠিক আছে তো? তাই বলছে কোম্পানি উইল ডিডাক্ট টিডিএস। টিডিএস এর টাকাটা কে কাটবে? কোম্পানি কাটবে। ঠিক আছে তো? কোম্পানি কেটে কি করবে? কোম্পানি কেটে সরকারের কাছে জমা করবে। আমার জমা করার দায়িত্ব নেই, কোম্পানি জমা করবে। আচ্ছা, বলছে একটা বছরে কোন শেয়ার হোল্ডার যদি 5,000 টাকা, একটা বছরে কোন শেয়ার হোল্ডার যদি 5,000 টাকা পর্যন্ত ডিভিডেন্ড পায়, তাহলে কোনো টিডিএস কাটবে না। কত টাকা অবধি ডিভিডেন্ড পায়? টিডিএস কাটবে না, 5,000 টাকা। 5,000 টাকার উপরে যদি ডিভিডেন্ড পায় তাহলে টিডিএস কাটবে। কত পার্সেন্ট কাটবে? 10% ডিভিডেন্ড কাটবে। কিন্তু বর্তমান পরিস্থিতি খুব খারাপ। এখন বর্তমান যে আমাদের দেশে বা বিভিন্ন দেশেই পরিস্থিতি খুব খারাপ, কোভিড চলছে। তো কোভিড-19 এর জন্য সরকার একটা নির্দিষ্ট একটা নিয়ম ফেলেছে। এটা সারা বছরের জন্য চলবে না, সারা জীবন চলবে না, শুধুমাত্র একটা বছরের জন্য। কি বলে দেখ, 14/5/20 মানে আগের বছর, বুঝতে পারছিস তো? 14/5/20 থেকে 31/3/21 অর্থাৎ 31শে মার্চ 21 অবধি, ঠিক আছে তো? এই যে এই সময়টা 14/5/20 থেকে 31/3/21, এই পিরিয়ডে 10% রিডিউস করে 7.5% হয়েছে। কেন? কারণটা কি? ডিউ টু কোভিড-19, ডিউ টু কোভিড-19। কিন্তু এর পরে কিন্তু আবার ওটা নরমালি 10% হয়ে যাবে। তাহলে টিডিএস এর ব্যাপারটা বুঝতে পারলি? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। কোন শেয়ার হোল্ডার যদি বছরে 5,000 টাকার বেশি ডিভিডেন্ড পায় তাহলে টিডিএস কাটবে কত পার্সেন্ট? 10% কাটবে। কিন্তু কোভিড-19 এর জন্য পার্টিকুলার এই পিরিয়ডে 7.5% করেছে। ছোট্ট একটা তোদের বোঝার জন্য একটা অঙ্ক তুলেছি। Mr. Raj had invested in share of ABC Company Limited. Mr. Raj ABC Company মানে ইন্ডিয়ান কোম্পানিতে 1000 খানা শেয়ার কিনেছে। ঠিক আছে? 1000 খানা শেয়ার কিনেছে। এবার এই কোম্পানি ডিক্লেয়ার করেছে ডিভিডেন্ড দেবে। এই কোম্পানি ডিক্লেয়ার করেছে ডিভিডেন্ড দেবে। ঠিক আছে? একটা শেয়ারে এগেইনস্টে 5 টাকা 50 পয়সা ডিভিডেন্ড দেবে। একটা শেয়ারে কত টাকা ডিভিডেন্ড দিচ্ছে? 5 টাকা 50 পয়সা। তাহলে 1000টা শেয়ারে কত হবে? 5,500 টাকা। তাহলে ওর ডিভিডেন্ড ইনকাম কত হচ্ছে? দেখ তোদের বোঝাচ্ছি ডিভিডেন্ড ইনকাম কত হচ্ছে। ডিভিডেন্ড ইনকাম হচ্ছে 1000 ইনটু 5 টাকা 50 পয়সা মানে 5,500 টাকা ডিভিডেন্ড পাচ্ছে। কিন্তু ও কি ডিভিডেন্ড কি 5,000 টাকার বেশি পাচ্ছে না কম পাচ্ছে? বেশি পাচ্ছে। টিডিএস কাটবে কি কাটবে না? কাটবে। কত পার্সেন্ট কাটবে? 10% কাটবে। কিন্তু 7.5% কখন কাটবে? যদি এই পিরিয়ডের মধ্যে হয়। কিন্তু এই টাকাটা কেটেছে কবে? ডিভিডেন্ড পেয়েছে কবে? 14/4/20। তাহলে কি 7.5% হবে না 10% হবে? বলতে পারবি? 10% হবে। 10%। তাহলে টিডিএস কত হবে? টিডিএস অন ডিভিডেন্ড 10% হবে। টিডিএস অন ডিভিডেন্ড মানে 5,500, 10% মানে 550 টাকা। 550 টাকা। ঠিক আছে তো? তার মানে নেট কত রিসিভ করবে? নেট রিসিভ কত করবে? হাতে কত পাবে? মিস্টার রাজ কত পাবে? 5,500 টাকা থেকে 550 টাকা কম পাবে। তাহলে ও পাবে হিসাব করে দেখ কত? 5,500 থেকে 550 বাদ দিলে 4,950। বোঝা গেল? এই টাকাটা পাবে। তোকে না এত অবধি। এবার দেখো এরপরে যে পয়েন্টটা চলে আসছে কি দেখতে পাচ্ছ? রয়্যালিটি। ঠিক আছে? রয়্যালিটির নিয়মটা কি? রয়্যালিটির নিয়মটা ভালো করে শুনে নাও। দেখো তোমরা তো নাম শুনেইছো নিশ্চয়ই। তোমরা নাম শুনেছো চেতন ভগতের নাম। চেতন ভগতের কাজ কি? চেতন ভগতের কাজ হচ্ছে বই লেখা, স্টোরি লেখা। চেতন ভগত কি করে? চেতন ভগত স্টোরি লেখে। তো দেখো চেতন ভগত সুন্দর সুন্দর ভাবে স্টোরিগুলো লিখবে, স্টোরিগুলো লিখে ও প্রিন্ট করবে, বা ধরো জেরক্স দোকানে চলে গেল, ও জেরক্স করবে। জেরক্স করে নিয়ে যতগুলো বই ছাপাবে সব নিয়ে কি বই নিয়ে কি ও কি কোন
বইয়ের দোকান খুলে বই বেচতে বসবে? ও নিশ্চয়ই এইসব কাজ কোনোদিন করবে না। ও কি করবে? চেতন ভগত কোনো একটা পাবলিকেশনে চলে যাবে। চেতন ভগত পাবলিকেশনে চলে যাবে। চেতন ভগত স্টোরিটা লিখলো, স্টোরিটা লিখে ধরো পাবলিকেশন, একটা পাবলিকেশনের নাম দিয়েছে টিডিএস পাবলিকেশন, ওই পাবলিকেশনে চলে গেল, ঠিক আছে। ও বইগুলো লিখলো, বই লিখে ওকে স্টোরিটা ওকে দিয়ে দিল, ঠিক আছে। তো তো এই টিডিএস পাবলিকেশন কি করবে? বই ছাপাবে, ও প্রচুর বই ছাপাবে, প্রিন্ট করবে, ঠিক আছে, বইগুলো প্রিন্ট করবে। সাপোজ ধরো আমি উদাহরণ দিচ্ছি, ও প্রিন্ট করেছে কতগুলো বই? 1,00,000টা বই প্রিন্ট করেছে। কটা বই প্রিন্ট করেছে? 1,00,000টা বই প্রিন্ট করেছে। এই 1,00,000টা যে বই প্রিন্ট করলো, এবং এক একটা বই ধরো মার্কেটে 500 টাকা করে বেচবে সেলিং প্রাইস, তাহলে কত টাকা হবে? তাহলে 500 ইন্টু 1,00,000 মানে 500 লাখ। তাহলে টিডিএস পাবলিকেশন এত টাকা দিয়ে বইগুলো মানে 1,00,000টা বই ছাপালো, 500 টাকা করে যদি বেচে, তাহলে 500 লাখ টাকা বই বেচে ও পেয়ে গেল, ঠিক আছে। তো তাহলে ও চেতন ভগতকে কি দেবে? টিডিএস পাবলিকেশন চেতন ভগত কি দেবে? যে এত সুন্দর বই লিখলো, তার জন্য টিডিএস পাবলিকেশন কি দেবে? টিডিএস পাবলিকেশন কি করবে? এই যে 500 লাখ টাকা যে বই বেচলো, তার কিছু একটা পার্সেন্টেজ চেতন ভগতকে দিয়ে দেবে। এটাকে বলে রয়্যালিটি। কি বলে? এটাকে বলে রয়্যালিটি। তার মানে চেতন ভগতের যে ইনকামটা হচ্ছে, এটা কোন হেরে যাবে? চেতন ভগত যে ইনকামটা করলো, এটা চলে যায় ইনকাম ফ্রম আদার সোর্সে। কিন্তু টিডিএস পাবলিকেশন, ও কিন্তু কি করে? টিডিএস পাবলিকেশন বিজনেস করেছে। তা টিডিএস পাবলিকেশনের ইনকামটা চলে যাবে তোমার পিজিপি, মানে ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশনে। তাহলে টিডিএস পাবলিকেশন যে ইনকামটা করলো, সেটা চলে যাবে বিজনেস প্রফেশনে। তো এই 500 লাখ টাকার মধ্যে চেতন ভগতের ইনকাম কত হচ্ছে? এই 500 লাখ টাকার মধ্যে চেতন ভগত 20% ইনকাম করছে। সাপোজ এটা ধরা হয়েছে 20% ইনকাম। এই চেতন ভগতের যে এই ইনকামটা আছে, এটা কি ইনকাম? রয়্যালিটি ইনকাম। তো চেতন ভগত যে ইনকামটা করলো 500 লাখের 20%, ওটা কোন হেডে যাবে? এটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সে যাবে। তাহলে আশা করি ব্যাপারটা বোঝা গেল। রয়্যালিটি থেকে যদি কোনো ইনকাম হয়, তাহলে সেটা ট্যাক্সেবল হবে ইনকাম ফ্রম আদার সোর্সে, ঠিক আছে। এবার চলে আসি স্কলারশিপে, ঠিক আছে। কোনো স্টুডেন্টরা স্কলারশিপ বাবদ যদি কোনো টাকা পায়, ঠিক আছে, তো স্কলারশিপ বাবদ যদি কোনো টাকা পায়, তার উপর গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিতে হবে না। এটাকে নট ট্যাক্সেবল বা তোমরা বলতে পারো এক্সেমটেড। স্কলারশিপ বাবদ যদি কোনো স্টুডেন্টরা টাকা পয়সা পেয়ে থাকে, ঠিক আছে, পড়াশোনা করার জন্য স্কলারশিপ বাবদ যদি কোনো টাকা পয়সা পেয়ে থাকে, সেটা পুরোপুরি এক্সেমটেড। এটা মাথায় রাখতে হবে। আর কি বলেছে? শেয়ার অফ প্রফিট বাই HUF টু মেম্বার। দেখো, যেমন পার্টনারশিপ ফার্ম বিজনেস হয়, তেমনি হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, ঠিক আছে, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির মেম্বাররা মিলেও বিজনেস করতে পারে। তো বিজনেস করে ওরা যে প্রফিটটা করে, সেই প্রফিটের ওপর একটা ফিক্সড পার্সেন্টেজ ট্যাক্স গভর্নমেন্টকে দিয়ে দিতে হয়, ঠিক আছে। তো গভর্নমেন্টকে দিয়ে দিল, কিন্তু গভর্নমেন্টকে টাকাটা দেওয়ার পর টোটাল যে প্রফিটটা হলো, সেই প্রফিটটা HUF এর যে মেম্বাররা আছে, তারা তাদের শেয়ার ওয়াইজ ভাগ করে নেয়। শেয়ার ওয়াইজে ভাগ করে নিল, তাদের যে ইনকাম হলো, সেই ইনকামের উপর আর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় না, কারণ অলরেডি তো ট্যাক্স ওরা একবার দিয়েই দিয়েছে। তাই বলতে চাইছে যে HUF এর মেম্বাররা যে শেয়ার অফ প্রফিটটা করে, তারপর গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিতে হয় না। এটা মাথায় রাখবে, ঠিক আছে। এটা যে এক্সেমটেড ফ্রম ট্যাক্স, শেয়ার অফ প্রফিট বাই HUF মেম্বার। তাই তো বলছি, একটা ইনকামের ওপর কখনোই ডবল ট্যাক্স দিতে হয় না। অলরেডি ওরা যখন প্রফিট অ্যান্ড লস করেছিল, তখন তো অলরেডি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে দিয়েছিল। যে প্রফিট বিফোর ট্যাক্স ছিল, মানে যেই প্রফিটটা ওরা আর্ন করেছিল, তার উপর একটা ট্যাক্স গভর্নমেন্টকে দিয়েছিল। তাহলে এই প্রফিটের ওপর এবং পরবর্তী সময়ে এই HUF এর যে সমস্ত মেম্বাররা তাদের শেয়ারটা যখন ডিভাইড করে নেবে, ঠিক আছে, সেই যে ইনকাম হবে, সেই ইনকামের উপর গভর্নমেন্টকে আর ফার্দার ট্যাক্স দিতে হবে না। এটাই বলেছে, যদিও তোমরা এটা এক্সেমটেড ইনকামে এটা ডিটেলসে ভালো করে শিখেছো। এরপর একটা ভালো টপিক পড়বো, সেটা হচ্ছে রেন্ট, ঠিক আছে। রেন্ট নিয়ে তোমাদের ডিটেলসে পড়তে হবে। তখন দেখো, রেন্টটা বলছে ট্যাক্সেবল, ঠিক আছে। তো এবার কোথায় ট্যাক্সেবল, কোন হেডে ট্যাক্সেবল, একটু ডিটেলসে আলোচনা করি। দেখো কি বলেছে, রেন্ট ফ্রম এনি অ্যাসেট আদার দেন হাউস প্রপার্টি, ঠিক আছে। আমরা জানি কি, আমার যদি আজকে একটা নিজস্ব একটা বাড়ি থাকে, আমি বাড়ি ভাড়া দিতে পারি, ঠিক আছে। বাড়ি ভাড়া দিয়ে যদি কোনো ইনকাম করি, সেটা তো আমার হাউস প্রপার্টি চলে যাবে। আমার নিজের একটা বাড়ি আছে, সেই বাড়িটা যদি কোনো টেনেন্টকে ভাড়া দিই, মানে ভাড়াটিয়াকে যদি ভাড়া দিই, সেখান থেকে যে ইনকামটা হবে, সেটা চলে যাবে ইনকাম বা হাউস প্রপার্টিতে। কিন্তু এখানে কি বলেছে, রেন্ট ফ্রম এনি অ্যাসেট, যে কোনো অ্যাসেট আমি ভাড়া দিয়েছি, আদার দেন হাউস প্রপার্টি, বাড়ি ছাড়া যদি কোনো অ্যাসেট ভাড়া দিই। সাপোজ ধরো আমার যদি মনে হয় আমি একটা 4 চাকা কিনেছি, 4 হুইলার কারগুলো হয় না, কিনেছি, কিনে কি করে, এখন অনেকে ওলা উবের এখানে ভাড়া দিয়ে দেয়, ঠিক আছে। তো মানে গাড়িটা ভাড়া দিয়ে দেয়, এখান থেকে ইনকাম করছে। তো এখান থেকে যদি ইনকাম করে, এটা কোথায় যাবে? ইনকাম ফ্রম আদার সোর্স। তবে মাথায় রাখতে হবে যেন কোনো বিজনেস না করে। তো শুধু গাড়ি ভাড়া দেবেন, এরকম মেশিন ভাড়া দিতে পারে, তারপর তোমার আর কি লেখা আছে দেখো, ফার্নিচার ভাড়া দিতে পারে, ল্যান্ড ভাড়া দিতে পারে। তবে মাথায় রাখতে হবে এইগুলোর জন্য কোনো বিজনেস না করে।
আচ্ছা, তারপর কি বলছে কম্পোজিট রেন্ট। কম্পোজিট রেন্ট নতুন নয়, কম্পোজিট রেন্ট কোন ক্লাসে আমরা শিখিয়েছি? তো কম্পোজিট আমরা আগেই আলোচনা করি যখন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি করেছিলাম। তোমরা দেখো না ইনকাম ফ্রম হাউস প্রপার্টির ফার্স্ট ভিডিওতে ডিটেলসে আলোচনা করা হয়েছে কম্পোজিট রেন্ট নিয়ে। ঠিক আছে, তো দেখো যদি একটা উদাহরণে আসা যায়, ধরো আমার একটা বাড়ি আছে, ঠিক আছে, তো সেই বাড়িটা যদি আমি কোনো টেনেন্টকে ভাড়া দিই, বাড়িটা যদি আমি টেনেন্টকে ভাড়া দিই, দু রকমের হয় ভাড়াটা। যদি আমি শুধু শুধু একটা বাড়িটাই ভাড়া দিলাম, ঠিক আছে, তো সেখান থেকে যে ইনকাম সেটা হাউস বোটে চলে যাবে। কিন্তু বাড়িটাই শুধু ভাড়া দিচ্ছে না, বাড়ির মধ্যে ধরো সেই বাড়িটার মধ্যে ধরো বা সেই ঘরে বলো আমার এসি লাগানো আছে, ঠিক আছে, সেই বাড়িতে যেই বাড়িটা ভাড়া দিচ্ছি সেই বাড়িটা ধরো তোমার ধরো ডাইনিং টেবিল আছে, বেড আছে, ফার্নিচার আছে, ওয়াশিং মেশিন আছে, রেফ্রিজারেটর আছে, চিমনি আছে, ফুল সমেত, ফুল ডেকোরেট, মানে বলতে পারো ফার্নিশড হাউস ভাড়া দিয়েছি। আমরা যে বাড়ি ভাড়া দিই না, দু রকমের বাড়ি ভাড়া দিতে পারি, একটা ফার্নিশড হাউস আর একটা আনফার্নিশড হাউস। ফার্নিশড হাউস মানে যেইগুলো কি বাড়িটা পুরো গোছানো গোছানো বাড়ি, তাকে বলে ফার্নিশড হাউস। আর আনফার্নিশড হাউস কোনগুলো? যেইগুলো শুধু বাড়িটা ভাড়া দিয়েছি। ঠিক আছে, তো যদি আমরা ফার্নিশড হাউস ভাড়া দিই, ঠিক আছে, সেটা হয়ে যায় কম্পোজিট রেন্ট। এক্ষেত্রে যদি বাড়ি ভাড়াটা যদি তুমি ডিফারেন্ট সেপারেট করতে পারো, তাই লিখেছে দেখো, বিল্ডিং এর ভাড়াটা যদি তুমি সেপারেট করতে পারো তাহলে চলে যাবে হাউস প্রপার্টি। আর বিল্ডিং এর ভাড়া যদি তুমি সেপারেট করতে না পারো, বিল্ডিং এর ভাড়াটা যদি তুমি সেপারেট করতে না পারো তাহলে সেটা চলে যাবে হয় পিজিইপি নাই ইনকাম ফ্রম আদার সোর্স। বিল্ডিং এর ভাড়াটা যদি সেপারেট করতে না পারো তাহলে সেটা হয় হাউস প্রপার্টি, সেটা হয় পিজিইপি, না হলে ইনকাম ফ্রম আদার সোর্সে। যেমন ধরো আমি কাউকে বাড়ি ভাড়া দিয়েছি, বাড়ি ভাড়া দিই 20,000 টাকা, ঠিক আছে, তো এবার বাড়ি ভাড়া আছে, ওর মধ্যে আরো আনুষঙ্গিক জিনিস যেমন বলতে পারো তোমার রেফ্রিজারেটর আছে, এসি আছে, ফ্রিজ আছে, বেড আছে, ফার্নিচার আছে, কালার টিভি আছে, এক্সট্রা। তো এত সব জিনিস আছে, তা আমি তো বলতে পারছি না, আমাকে তো বলতে হবে এর মধ্যে বাড়ি ভাড়াটা কত আর বাকি জিনিসের ভাড়াগুলো কত। তো যখন বলতে পারবো না, অর্থাৎ এটাকে যখন সেপারেট করতে পারবো না, সেটা চলে যাচ্ছে পিজিইপি বা ইনকাম ফ্রম আদার সোর্সে। আচ্ছা, তারপরের পয়েন্টটা কি? সাবলেট। এই সাবলেট নিয়েও আমরা ডিটেলস আলোচনা করেছিলাম, মনে করার চেষ্টা করো, সাবলেট নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে। সাবলেট জিনিসটার মায়াটা একটু বলে দিই। ধরো আজকে আমি কারোর থেকে বাড়ি ভাড়া নিলাম, আজকে ধরো কারোর থেকে বাড়ি ভাড়া নিলাম, বাড়ি ভাড়া নিয়ে সেই বাড়িতে আমি নিজে বসবাস না করি, অন্য কাউকে ভাড়া দিই, তাকে বলে সাবলেট। দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো। ধরো এইটা একটা বিল্ডিং, এটা কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে একটা বিল্ডিং, দেখো এটা হচ্ছে একটা বিল্ডিং, ঠিক আছে, এটা হচ্ছে একটা বিল্ডিং। এই বিল্ডিংটা কার বিল্ডিং? এই বিল্ডিংটা হচ্ছে এ, মিস্টার এর বিল্ডিং। এই বিল্ডিংটার কার বিল্ডিং? এই বিল্ডিংটা মিস্টার এর বিল্ডিং। তার মানে বলতে পারি এই বিল্ডিংটার মালিক কে? মিস্টার এ, মানে এই বিল্ডিং এর ওনার হচ্ছে মিস্টার এ। তো মিস্টার এ কি করেছে? মিস্টার এ এই বিল্ডিংটা মিস্টার বি কে ভাড়া দিয়েছে। মিস্টার এ এই বিল্ডিংটা মিস্টার বি কে ভাড়া দিয়েছে, তাই লিখেছে লেট আউট। তার মানে মিস্টার বির কি রেসপন্সিবিলিটি আছে? মিস্টার বি প্রতি মাসে মিস্টার এ কে ভাড়া দেবে, ঠিক আছে, প্রতি মাসে ভাড়া দেবে, ঠিক আছে। তো তার মানে এখানে মিস্টার এ ইনকামটা করছে কে? মিস্টার এ ইনকাম করছে, তো মিস্টার এর ইনকামটা কোথায় যাবে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। অ্যাকচুয়ালি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হতে গেলে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি যে রুলগুলো ছিল, একটা বিল্ডিং হতে হবে, ঠিক আছে, এবং বিল্ডিং এর মানে যার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হবে তার সেই বাড়িটার মালিক তাকেই হতে হবে। এখানে ইনকাম ফ্রম হাউস, এই বাড়িটা থেকে ইনকাম করছে কে? মিস্টার এ ইনকাম করছে, ঠিক আছে। তো এবার দেখতে হবে মিস্টার এর ইনকামটা ইনকাম অফ হাউস প্রপার্টিতে যাবে কি যাবে না, এটা যাওয়ার জন্য জানতে হবে এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটার মালিক কার হতে হবে? মিস্টার এ কেই হতে হবে। তাহলে এই বিল্ডিং এর মালিক মিস্টার এ, তার মানে এই বাড়ি থেকে যে ইনকাম হয়েছে সেটা ইনকাম অফ হাউস প্রপার্টিতে যাবে। আচ্ছা, বোঝা গেল এটা। এইবার কি করেছে, এই বাড়িতে মিস্টার বি না থেকে কি করেছে মিস্টার বি, এই বাড়িতে মিস্টার বি না থেকে মিস্টার বি আবার মিস্টার সি কে ভাড়া দিয়ে দিয়েছে। এই বাড়িটা মিস্টার সি কে ভাড়া দিয়ে দিয়েছে। এই যে বিল্ডিংটা মিস্টার বি না থেকে মিস্টার বি কি করেছে? মিস্টার সি কে ভাড়া দিয়ে দিয়েছে। এবার দেখো মিস্টার সি প্রতি মাসে ভাড়া কাকে দেবে? মিস্টার বি কে দেবে। এইটাকে বলে সাবলেট। এইবার দেখো তাহলে ইনকামটা কার হচ্ছে? মিস্টার বির ইনকাম হচ্ছে। মিস্টার বি যে ইনকাম হচ্ছে সেটা কোন হেডে যাবে? ইনকাম বা হাউস প্রপার্টি নাকি অন্য কোনো হেডে যাবে? দেখো আমি কি বলেছি, ইনকাম বা হাউস প্রপার্টি হতে গেলে এই যে বিল্ডিংটার মালিক কাকে হতে হবে? মিস্টার বি কে হতে হবে। তো এই বাড়িটার মালিক কি মিস্টার বি? না, মিস্টার ই। তাহলে মিস্টার বি যে ইনকাম করলো এটা ইনকাম হাউস প্রপার্টি যাবে না, কোথায় যাবে? ইনকাম ফ্রম আদার সোর্সে। এটাই হচ্ছে তোমার সাবলেট। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, কারণ এর উপর কিন্তু অনেক অঙ্ক আছে, সাবলেটটা খুব ইম্পর্টেন্ট। এগ্রিকালচার ইনকাম। এগ্রিকালচার ইনকাম মানে তোমরা সবাই জানো কৃষি আয়। দেখো তোমরা ক্লাস 11-এ পড়েছিলে এগ্রিকালচার ইনকাম। কৃষি আয়ের মেন 3টে বৈশিষ্ট্য হতে হবে। কৃষি আয় হতে গেলে 3টে বৈশিষ্ট্য হতে হবে। এক তো ইনকামটা ল্যান্ড থেকে হতে হবে, ঠিক আছে, মানে যে কৃষি আয় হতে গেলে, এগ্রিকালচার ইনকাম হতে গেলে এগ্রিকালচারের যে ইনকামটা সেই ইনকামটা কোথা থেকে হতে হবে? ল্যান্ড থেকে হতে হবে। নাম্বার 2 কি হতে হবে? কৃষি কাজ করতে হবে, ঠিক আছে, কৃষি কাজ করতে হবে।
অন্য কিছু করলে হবে না, ঠিক আছে? এই কৃষি জমি থেকে ইনকামটা করতে হবে, কৃষিকাজ করতে হবে। আর কি হতে হবে, এই ল্যান্ডটা না ইন্ডিয়ার মধ্যেই হতে হবে। তাহলে কি বললাম, এগ্রিকালচার ইনকামের 3টে বৈশিষ্ট্য। এই ইনকামটা ল্যান্ড থেকে হতে হবে, এই ল্যান্ডের মধ্যে তোমাকে কৃষিকাজ করতে হবে। আর কি করতে হবে, কৃষিকাজ মানে বুঝতেই পারছো, তোমার চাষ আবাদ করতে হবে। আর কি করতে হবে, আর একটা জিনিস করতে হবে, মানে এই ল্যান্ডটা ইন্ডিয়ার মধ্যেই হতে হবে, তাহলে সেটাকে এগ্রিকালচার ইনকাম বলে। বলছি এগ্রিকালচার ইনকাম থেকে যদি কোনো ইনকাম হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি সেই ইনকামটা ইন্ডিয়া থেকে হয় তাহলে এক্সেম্পটেড, আর যদি ভারতবর্ষের বাইরে থেকে হয় তখন সেটা ট্যাক্সেবল। দেখো ইন্ডিয়া থেকে হয় মানে ল্যান্ডটা সিচুয়েটেড ইন্ডিয়া, মানে যে জমিটা আছে সেই জমিটা ভারতবর্ষের মধ্যেই হতে হবে। আশা করি এগ্রিকালচার ইনকামটা বুঝতে পেরেছো। আচ্ছা, আর কি বলছে, ইনকাম ফ্রম এমপি এমএলএ। দেখো এমপি এমএলএ এরা যদি কোনো ইনকাম করে তাহলে কি হবে, দেখো নর্মাল পার্সন জব করে, তারা প্রতি মাসে একটা স্যালারি পায়, ঠিক আছে? তো তেমনি এমপি এমএলএরাও স্যালারি পেতে পারে। নর্মাল পার্সন স্যালারি পেলে সেটা ইনকাম ফ্রম স্যালারিতে চলে যায়, ঠিক আছে, ট্যাক্সেবল হয়। কিন্তু যদি এমপি এমএলএরা স্যালারি পায় সেটা কোথায় চলে যায়, সেটা চলে যায় ইনকাম ফ্রম আদার সোর্সে, এটা ট্যাক্সেবল। নর্মাল পার্সন স্যালারি পেলে যেমন ট্যাক্সেবল হয়, তেমনি এমপি এমএলএরা স্যালারি পেলেও ট্যাক্সেবল হয়। নর্মাল পার্সনরা অ্যালাউন্স পেলে এটা ট্যাক্সেবল হয়, কিন্তু যদি এমপি এমএলএরা অ্যালাউন্সেস পায় তাহলে সেটা ট্যাক্সেবল হয় না, তাই লিখে দেখো এক্সেম্প্ট, তাই জন্য সেটা লিখেছে এক্সেম্প্ট। তো জিনিসটা বুঝতে পেরেছো? তাহলে কি বুঝতে পারলে, এমপি এমএলএরা যদি কোনো রকমের ইনকাম করে সেটা চলে যায় ইনকাম ফ্রম আদার সোর্সে। হ্যাঁ, এমপি এমএলএরা যদি স্যালারি পায় সেটা চলে যায় ট্যাক্সেবল ইনকাম ফ্রম আদার সোর্সে, কিন্তু যদি অ্যালাউন্সেস পায় সেটা এক্সেম্পটেড ইনকাম ফ্রম আদার সোর্সে। এবার তোমরা অ্যালাউন্স তো আশা করি বুঝতেই পারছো কত রকমের অ্যালাউন্স ছিল, হাউস অ্যালাউন্স ছিল, তারপর তোমার এডুকেশন অ্যালাউন্স ছিল, মেডিকেল অ্যালাউন্স ছিল, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স ছিল, এত সব অ্যালাউন্স ছিল। তো আশা করি বুঝতে পেরেছো। দেখো এরপরে যেটা পড়াবো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, ইনকাম ফ্রম কি ম্যান ইন্স্যুরেন্স পলিসি। তো ব্যাপারটা বুঝে নাও, তারপর আমরা ডায়াগ্রাম দিয়ে বোঝাবো কি ম্যান ইন্স্যুরেন্স পলিসি জিনিসটা কি। এখানে কি মানে কিন্তু কোনো চাবির কথা বলা হয়নি, ঠিক আছে? এখানে কি ম্যান মানে কোনো অর্গানাইজেশনের হেড পার্সনের কথা বলা হয়েছে, হেড পার্সন, অর্থাৎ যার বুদ্ধিতে কোনো অর্গানাইজেশন ভালো মতন চলে। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা বলতে পারি, রিলায়েন্স কোম্পানির কি ম্যানকে, রিলায়েন্স কোম্পানির কি ম্যান আম্বানি। যদি বলি টাটা কোম্পানির কি ম্যানকে, টাটা কোম্পানির কি ম্যান হচ্ছে রতন টাটা, ঠিক আছে? আমরা রিলায়েন্স কোম্পানির উদাহরণে আসি। এবার তোমরা জিজ্ঞাসা করো না কোন আম্বানি, কারণ নীতা আম্বানি আছে, মুকেশ আম্বানি আছে, অনিল আম্বানি আছে, তোমরা জিজ্ঞাসা করো না কোন আম্বানি। দেখো আমরা সেটাই যাচ্ছি না, আমাদের মেন জিনিসটা কি ম্যান জিনিসটা বোঝানোই দরকার, ঠিক আছে? সে যেই হোক, ঠিক আছে, তো যেই আম্বানি হোক না কেন। তো রিলায়েন্স কোম্পানির কি ম্যান আম্বানি, আর রিলায়েন্স কোম্পানির যা ডিসিশন হয় না, মানে ফাইনালি যে ডিসিশন হয় না, ম্যাক্সিমাম ডিসিশন বা ম্যাক্সিমাম বলতে পারো আইডিয়াটা কার থেকে আসে, আম্বানির থেকেই আসে। তো কয়েক বছর আগে আম্বানি বলেছিল যে ভেজিটেবল বেচবো, ঠিক আছে? তো লোকে শুনে এসেছিল যে বলছে যে রিলায়েন্স কোম্পানি এত একটা বড় কোম্পানি, সে কিনা সবজি বেচবে, ঠিক আছে? লোকে শুনে এটা হেসেছিল। কিন্তু দেখো আজকের দিনে দেখো রিলায়েন্স কোম্পানি সবজি বেচছে। যেমন তোমরা দেখো না, রিলায়েন্স ফ্রেশ আছে, ঠিক আছে? তো আম্বানি ভেবেছিল যে ও গার্মেন্টস বেচবে, ঠিক আছে? লোকেও সেটা শুনেও এসেছিল। কিন্তু এখন আজকের দিনে রিলায়েন্স কোম্পানি গার্মেন্টস বেচছে কেন, রিলায়েন্স ট্রেন্ডস, ঠিক আছে? তো একটা সময় আম্বানি ভেবেছিল যে আমি সমস্ত ইলেকট্রনিক প্রোডাক্ট বেচবো, ইলেকট্রনিক গুডস বেচবো, ইলেকট্রনিক গ্যাজেট বেচবো, ঠিক আছে? লোকে শুনে এসেছিল, বলছে ও কিনা ইলেকট্রনিক গ্যাজেট বেচবে। তাহলে দেখো তোমরা আজকের দিনে দেখো রিলায়েন্স কোম্পানি ইলেকট্রনিক গ্যাজেট বেচছে। কি আছে, নাম কি আছে, রিলায়েন্স ডিজিটাল, ঠিক আছে? তো রিলায়েন্স কোম্পানি এরকমভাবে ও সোনা বেচছে, ঠিক আছে? সোনা মানে কি, অর্নামেন্টস বেচছে, তাহলে কি ঠিক আছে, এরকম অনেক বিজনেস চিন্তা ভাবনা করেছিল। এই যে এইসব আইডিয়া, এই আইডিয়াগুলি করেছিল কি, এই সমস্ত আইডিয়া কার ছিল, আম্বানির ছিল, ঠিক আছে? এবার দেখো এরকম অবস্থায় যদি ধরো এই বিজনেসের একটা মেন কি ম্যান, ঠিক আছে? তো এই অবস্থায় যদি আম্বানি যদি কিছু একটা হয়ে যায়, ঠিক আছে, আম্বানি যদি কিছু একটা হয়ে যায় তাহলে তো বিজনেসটা পুরো ডুবে যাবে, ঠিক আছে? এই কারণের জন্য রিলায়েন্স কোম্পানি কি করেছে, দেখো তাই দেখতে পাচ্ছ, এই কারণের জন্য রিলায়েন্স কোম্পানি কি করেছে, রিলায়েন্স কোম্পানির কি ম্যানকে আম্বানি। তো আম্বানির লাইফের ওপর রিলায়েন্স কোম্পানি একটা ইন্স্যুরেন্স করেছিল। কার কাছে ইন্স্যুরেন্স করেছিল, ইন্স্যুরেন্স কোম্পানির কাছে, ঠিক আছে? তো আম্বানির নামে এই কিম্যানের লাইফের ওপর একটা ইন্স্যুরেন্স করেছিল, ঠিক আছে? কিম্যানের লাইফের ওপর একটা ইন্স্যুরেন্স করেছিল ইন্স্যুরেন্স কোম্পানির কাছে। আর একটা, এই সমস্ত ইন্স্যুরেন্সের প্রিমিয়াম না খুব হাই হয়, ঠিক আছে? আর এই ইন্স্যুরেন্সটাকে কি বলে, কিম্যান ইন্স্যুরেন্স, ঠিক আছে? এমনি আম্বানি তো আম্বানির ফ্যামিলির জন্য তো ইন্স্যুরেন্স করেছিল, সেটার কথা বলছি না। এখানে রিলায়েন্স কোম্পানি যে ইন্স্যুরেন্স করেছিল সেটাকে বলে কিম্যান ইন্স্যুরেন্স, ঠিক আছে? তো আম্বানি যখন মরে যাবে বা আম্বানি যদি কিছু একটা হয়ে যায়,
আম্বানির যদি কিছু একটা হয়ে যায় তখন ইন্স্যুরেন্স কোম্পানি রিলায়েন্স কোম্পানিকে এই কিম্যান ইন্স্যুরেন্সের টাকাটা ফেরত দিয়ে দেবে, ঠিক আছে। টার্মস অ্যান্ড কন্ডিশন ওয়াইজ টাকাটা দেবে, যেরকম টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে। পাশাপাশি আম্বানির ফ্যামিলিকেও ইন্স্যুরেন্স দেবে, ঠিক আছে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশন ওয়াইজ। এবার ইন্স্যুরেন্স কোম্পানি রিলায়েন্স কোম্পানিকে যেই ইন্স্যুরেন্স বাবদ টাকাটা দেবে, ঠিক আছে, সেটা তো চলে যাবে তোমার পিজিইপি, মানে ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশনে। কিন্তু আম্বানি যদি এই টাকাটা পায়, ঠিক আছে, আম্বানি যদি এই টাকাটা পায়, মানে কিম্যান যদি এই টাকাটা পায়, সেটা হয়ে যাবে ইনকাম ফ্রম আদার সোর্স। স্যার আম্বানি তো মারা গেছে, আম্বানি কি করে টাকা পাবে? আম্বানি টাকা পাবে না, আম্বানি আইনানুগ প্রতিনিধি, মানে আম্বানির উত্তরাধিকার এই টাকাটা পেয়ে যাবে, ঠিক আছে। আম্বানির উত্তরাধিকার এই টাকাটা পেয়ে যাবে, এবং ওরা যে টাকাটা পাবে সেটা কোথায়, কোন হেডে চলে যাবে? ট্যাক্সেবল ইনকাম ফ্রম আদার সোর্স। তাহলে বুঝতে পারলে কি ম্যান জিনিসটা কি, এটা বোঝানোর জন্য আমি তো ডাইরেক্ট বলে দিতে পারতাম ইনকাম ফ্রম কিম্যান ইন্স্যুরেন্স পলিসি। কিম্যান ইন্স্যুরেন্স পলিসি থেকে যদি কোনো রকমের টাকা পাওয়া যায় সেটা ট্যাক্সেবল। কিন্তু কিম্যান জিনিসটা কি এটা বোঝাচ্ছি। যে কোনো একটা কোম্পানির একটা কিম্যান থাকে যার মাথার বুদ্ধিতে বিজনেসটা চলে, ঠিক আছে। সাপোজ যদি তার কিছু একটা হয়ে যায় তাহলে বিজনেসটা কয়েকদিনের জন্য ডুবে যাবে, বিজনেসটা বেশ কিছু বছরের জন্য ডুবে যাবে, ঠিক আছে। তো বিজনেসটাকে সেই যে ডুবে যাবে সেই জায়গাটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য বেশ কিছু খরচ করতে হবে, ঠিক আছে। এই জন্য কিম্যানের লাইফের উপর একটা ইন্স্যুরেন্স করে রাখে, ঠিক আছে, তো যাতে কিম্যানের কিছু হয়ে গেলে অনেকটা টাকা পাওয়া যায়, সেই টাকাটা দিয়ে ওরা মেকআপ করতে পারে। তো আশা করি বুঝতে পারলে কিম্যান ইন্স্যুরেন্স পলিসি জিনিসটা কি। এরপরে দেখো বোঝাবো ইন্টারেস্ট, খুব ইম্পর্টেন্ট টপিক, এটা নিয়ে বেশ কিছুক্ষণ টাইম তোমাদের সঙ্গে ওয়েস্ট করব। ইন্টারেস্ট, তিন ধরনের ইন্টারেস্ট তোমরা দেখতে পারবে। কিছু ইন্টারেস্ট হয় ফুললি এক্সেম্পটেড, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে তোমরা যদি এরকম জায়গায় যদি ইনভেস্ট করো, ঠিক আছে, এরকম জায়গায় যদি ইনভেস্ট করো তাহলে সেখান থেকে তোমরা ইন্টারেস্ট বাবদ কোনো ইনকাম করো, সেটা ফুললি এক্সেম্পট। তার মানে গভর্নমেন্ট কি বলতে, যে গভর্নমেন্ট বলতে যে তোমরা এখানে ইনভেস্ট করো, গভর্নমেন্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে তোমরা এখানে ইনভেস্ট করো, মানে গভর্নমেন্ট ওই সমস্ত ফান্ডগুলোতে প্রমোট করতে চাইছে, এই জন্য ওখানে ট্যাক্স ফ্রি করে দিয়ে, মানে এক্সেম্ট করে দিয়েছে। আর কিছু আছে পার্টলি এক্সেম্ট, পার্টলি ট্যাক্সেবল, আর কিছু আছে ফুললি ট্যাক্সেবল। ফুললি ট্যাক্সেবল মানে কি, এখানে তুমি যদি ইনভেস্ট করো তোমাকে ট্যাক্স দিতেই হবে, ঠিক আছে। তো মানে এখানে যদি তুমি ইনভেস্ট করো ওখান থেকে তোমার ইনকাম হবে, ইন্টারেস্ট বলছে ইনকাম করবে, এখানে কোনো ডিডাকশন হবে, পুরো টাকার উপরেই ট্যাক্স দিতে হবে। তো দেখো প্রথমে আমি এটা বলে দিই, পার্টলি এক্সেম্ট আর পার্টলি ট্যাক্সেবলের কেসটা বলে দিই। দেখো পার্টলি এক্সেম্ট আর পার্টলি ট্যাক্সেবলটা কি বলেছে, আমরা যেমন ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখি তো আমরা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখি, তেমনি অনেকে পোস্ট অফিসেরও সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট হয়, পোস্ট অফিসেরও সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, ওখানেও অনেকে টাকা রাখে। তো পোস্ট অফিস সেভিংস ব্যাংকে টাকা রাখলে সেখান থেকে ইন্টারেস্ট পাওয়া যায়, সেখান থেকে ইন্টারেস্ট পাওয়া যায়। কি বলেছে, তো পোস্ট অফিসের সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা রাখে সেখান থেকে যদি ইন্টারেস্ট পায়, ঠিক আছে, তার ট্যাক্স ট্রিটমেন্টটা কি হচ্ছে, বলছে যদি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে তাহলে 3,500 টাকা ছাড়, যদি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে তাহলে 3,500 টাকা ছাড়তে, মানে এক্সেম্ট হবে 3,500 টাকা। আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে 7,000 টাকা এক্সেম্ট, আর বাকি টাকাটার উপর ট্যাক্স দিতে হবে। তো এটা মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দেয়, এটা পরীক্ষায় দেয়, এর উপর অঙ্ক আসেই আসে। আচ্ছা ফুললি এক্সেম্ট কয়েকটা নাম বলে দিই। ফুললি এক্সেম্ট মানে গভর্নমেন্ট তো পরিষ্কারভাবে বলেই দিয়েছে তুমি যদি এখানে ইনভেস্ট করো, ঠিক আছে, তো তার মানে এখানে থেকে যদি কোনো ইনকাম হয় বা ইন্টারেস্ট হয় এখানে কোনো ট্যাক্স, যেমন প্রথমেই বলছি পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। তোমরা জানো কিনা জানি না, প্রভিডেন্ট ফান্ডকে 4 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। একটা তোমার স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড, একটা হয় রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, একটা হয় আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, আর একটা হয় পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে। তো তো বুঝতেই পারছো পাবলিক প্রভিডেন্ট ফান্ডের থেকে যদি তুমি কোনো ইন্টারেস্ট পাও সেটা হচ্ছে ফুললি এক্সেম্ট। ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বন্ড, এখান থেকে যদি কোনো ইন্টারেস্ট পাও ফুললি এক্সেম্ট। আর কি আছে, গোল্ড ডিপোজিট বন্ড, ট্রেজারি ডিপোজিটারি সার্টিফিকেট, ঠিক আছে, ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটিজ, ট্যাক্স ফ্রি। দেখো গভর্নমেন্ট সিকিউরিটি যদি তুমি ইনভেস্ট করো, গভর্নমেন্ট সিকিউরিটি ইন্টারেস্ট পাও, তুমি ধরো কোনো গভর্নমেন্ট সিকিউরিটি পারচেস করেছো, ঠিক আছে, সেখান থেকে যদি বছরের শেষে যদি একটা ইন্টারেস্ট পাও সেটা কিন্তু ট্যাক্সেবল, তার উপর ট্যাক্স দিতে হবে, সেটা ফুললি ট্যাক্সেবল। কিন্তু যদি বলে দেয় ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটি, তুমি এমন গভর্নমেন্ট সিকিউরিটি ইনভেস্ট করো যেটা ট্যাক্স ফ্রি, তাহলে সেটা তোমার এক্সামের মধ্যে পড়বে। আর কি আছে, আরবিআই বন্ড, রিলিফ বন্ড, এক্সেট্রা। তার মানে তোমাদের কি বললাম, ফুললি এক্সেম্ট বললাম, পার্টলি এক্সেম্ট এন্ড পার্টলি ট্যাক্সেবল বললাম। এছাড়াও বাকি অন্য কোনো জায়গা থেকে ইন্টারেস্ট পাও সেটা পুরোপুরি ট্যাক্সেবল, ফুললি ট্যাক্সেবল। দেখো ইন্টারেস্টের উপর বেস করে কয়েকটা অঙ্ক দিয়ে দিয়েছি, আমি তো ইন্টারেস্টটা বোঝালাম, ঠিক আছে। তো এবার কয়েকটা এক্সাম্পল তুলে ধরেছি, তোমরা নিজেরাই করো এইগুলো, দেখো অ্যান্সারগুলো কি হবে, ঠিক আছে। তোমরা বলো ইন্টারেস্ট অন গোল্ড ডিপোজিট বন্ড, ঠিক আছে, ইন্টারেস্ট অন গোল্ড ডিপোজিট বন্ড, আমি ইন্টারেস্টটা কি বললাম, ঠিক আছে, কিছু কিছু ইন্টারেস্ট ফুললি ট্যাক্সেবল, কিছু কিছু ইন্টারেস্ট পার্টলি ট্যাক্সেবল, আর
পার্টলি এক্সেমটেড, আর কিছু ইন্টারেস্ট আছে পুরোপুরি এক্সেমটেড। ঠিক আছে? তো পার্টলি ট্যাক্সেবল আর পার্টলি এক্সেমটেড কি ছিল? অনলি একটাই ছিল, ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। তো ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের রুলটা কি দেখলে? সিঙ্গেল অ্যাকাউন্ট হলে তুমি এক্সেম পাবে 3,500, আর ডবল অ্যাকাউন্ট হলে এক্সেম পাবে 7,000। তাহলে পোস্ট অফিস সেভিংসটা করে নিই আগে, দেখি কোথায় আছে। এই দেখো 2 নম্বর পয়েন্টেই আছে পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। তুমি কত টাকা পেয়েছো? 3,900 টাকা ইন্টারেস্ট পেয়েছো। যে পোস্ট অফিসের সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে টাকা রেখেছো সেখান থেকে তুমি ইন্টারেস্ট পেয়েছো 3,900 টাকা। তাহলে আমি না কি জানি, এবার তোমরা বলে স্যার এটা সিঙ্গেল অ্যাকাউন্ট ডবল অ্যাকাউন্ট, মানে জয়েন্ট অ্যাকাউন্ট, ডবল অ্যাকাউন্ট মানে জয়েন্ট অ্যাকাউন্ট। তো এখানে তো কিছু বলেনি, তো সিঙ্গেল অ্যাকাউন্টে ধরবো। 3,900 টাকা পেয়েছি, আর সিঙ্গেল অ্যাকাউন্টে কত টাকা এক্সেমড আছে? 3,500 টাকা। তার মানে কত টাকা ট্যাক্সেবল? 400 টাকা। দেখো কি করে লিখবো, দেখো 3,900 টাকা আমার ইনকাম হয়েছে, ঠিক আছে? তো আর এক্সেমড কত? এক্সেমড 3,500 টাকা এক্সেমড, ঠিক আছে? তাহলে ট্যাক্সেবল কত? 400 টাকা ট্যাক্সেবল। ঠিক আছে, 400 টাকার উপর ট্যাক্স। আশা করি বুঝতে পেরেছো। আর একটা ছিল দেখো, ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা পেয়েছি? 2,200 টাকা পেয়েছি। ঠিক আছে, কত টাকা পেয়েছি? 2,200 টাকা। সিঙ্গেল অ্যাকাউন্টে কত টাকা এক্সেমটেড স্যার? সিঙ্গেল অ্যাকাউন্টে 3,500 টাকা এক্সেমটেড। তো আমি তো পেয়েছি 2,200, আমি 2,200 টাকা পেয়েছি, তাহলে এক্সেম কত হবে? 2,200 টাকাই হবে। তো 2,200 টাকা, তাহলে জিরো হয়ে যাচ্ছে, এটা ট্যাক্সেবল। আর একটা কি দেখো, ইন্টারেস্ট অন এসবিআই সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। আমি কিছু এক্সেমটেড দিয়েছি, আমি কিছু ফুললি ট্যাক্সেবল দিয়েছি, আর আমি কিছু পার্টলি এক্সেমটেড আর পার্টলি ট্যাক্সেবল। পার্টলি এক্সেমটেড পার্টলি ট্যাক্সেবল তো অনলি পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে? তো আচ্ছা, আর কি এক্সেমটেড? এক্সেমটেড কয়েকটা নাম লিখিয়ে দিয়েছি, আর বলেছিলাম যেইগুলো এক্সেমটেড না, যেগুলো পার্টলি না, সেগুলো সব ফুললিতে চলে যাবে, অর্থাৎ ফুললি ট্যাক্সেবল চলে যাবে। ইন্টারেস্ট অন এসবিআই সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি ইন্টারেস্ট পাও সেটা চলে যাবে পার্টলি ট্যাক্সেবল আর পার্টলি এক্সেমটেড। কিন্তু এসবিআই সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইন্টারেস্ট পেলে এটা ফুললি ট্যাক্সেবল, তাই তো? তাহলে লিখবো 19,000 ইজ ফুললি ট্যাক্সেবল। 19,000 ইজ ফুললি ট্যাক্সেবল। তাহলে আশা করি বুঝতে পারলে। এবার দেখো কি ছিল, ইন্টারেস্ট অন গোল্ড ডিপোজিট স্কিম। দেখো আমি যে চার্ট দিয়েছি ফুললি এক্সেমটের মধ্যেই লেখা আছে ইন্টারেস্ট অন গোল্ড ডিপোজিট বন্ড। ঠিক আছে, ইন্টারেস্ট অন গোল্ড ডিপোজিট বন্ড 9,000 টাকা, এটা কি ফুললি এক্সেমটেড, পুরোটাই এক্সেমটেড। তাহলে ইন্টারেস্ট অন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সিকিউরিটিজ। ঠিক আছে? তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সিকিউরিটিতে আমি ইনভেস্ট করি, সেখান থেকে ইন্টারেস্ট পাই 5,000 টাকা, এটা ফুললি ট্যাক্সেবল, এটা ফুললি ট্যাক্সেবল। আমি এক্সেমটেড চার্ট দিয়েছি আর পার্টলি চার্ট দিয়েছি, এই দুটোর মধ্যে যারা পড়বে না, অর্থাৎ ইন্টারেস্ট যেগুলো থাকবে এই দুটোর মধ্যে পড়েনি, সেগুলো সময় তোমার ফুললি ট্যাক্সেবলে চলে যাবে। ইন্টারেস্ট অন এনএসসি, এনএসসির ফুল ফর্ম ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। ন্যাশনাল সেভিং সার্টিফিকেট যদি কোনো ইন্টারেস্ট পাই, ঠিক আছে? তো ন্যাশনাল সেভিং সার্টিফিকেট যদি কোনো ইন্টারেস্ট পাই, এটাও কিন্তু ফুললি ট্যাক্সেবল। ঠিক আছে, ফুললি ট্যাক্সেবল। তারপর কি বলছে, ইন্টারেস্ট অন ইনকাম ট্যাক্স রিফান্ড। ঠিক আছে, ইনকাম ট্যাক্স রিফান্ড, ইনকাম ট্যাক্স রিফান্ডের যে ইন্টারেস্টটা সেটাও কিন্তু ফুললি ট্যাক্সেবল। আর কি বলেছে, ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি সেন্ট্রাল গভর্নমেন্ট সিকিউরিটিজ। দেখো যদি বলতো ইন্টারেস্ট অন সেন্ট্রাল গভর্নমেন্ট সিকিউরিটিজ, সেটা ট্যাক্সেবল, মানে ফুললি ট্যাক্সেবল। কিন্তু কি বলছে, ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি, আর আমাদের দেখো চার্টে দেওয়া ছিল ট্যাক্স ফ্রি, ট্যাক্স ফ্রিটা হচ্ছে ফুললি এক্সেমটেড। ঠিক আছে, এটা কি লিখবো? এক্সেমটেড। তাহলে ইন্টারেস্ট রিলেটেড কনফিউশন গুলো দূর হয়ে গেল। তো আমি বলে দিলাম ইন্টারেস্ট রিলেটেড কনফিউশন গুলো। দেখো এবার পড়বো গিফট, খুব ইম্পর্টেন্ট একটা টপিক গিফট। ঠিক আছে, মন দিয়ে শুনবে। বলছে গিফট ফ্রম এমপ্লয়ার। এমপ্লয়ার মানে তোমরা বুঝতে পারছো, এমপ্লয়ার মানে কি? মালিক। ঠিক আছে, মালিকের থেকে যদি তোমরা কোনো গিফট পাও, সেই গিফটটা তোমরা ক্যাশের মাধ্যমেও পেতে পারো, ক্যাশ টাকাতেও পেতে পারো, কাইন্ডের মাধ্যমেও পেতে পারো। ঠিক আছে, ক্যাশ টাকার মধ্যে গিফট কোনগুলো আছে বলে দিই, ক্যাশ গিফট কোনগুলো, কাইন্ড গিফট কোনগুলো। দেখো তুমি চাকরি করতে গেছো, কোম্পানি থেকে তোমাকে ধরো একটা ফোন গিফট করেছে, এটাকে বলে কাইন্ড গিফট। ঠিক আছে? তো তুমি কোম্পানিতে চাকরি করতে গেছো, ঠিক আছে? তো দেখবে অনেক জায়গায় কাজ করতে গেলে দেখবে মোটর বাইক দেয়, বাইক দেয়, ঠিক আছে, মোটর কার ফেসিলিটি দেয়। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার কি বললাম, এটা কাইন্ড গিফট।
ঠিক আছে, তোমাকে ধরো একটা ল্যাপটপ গিফট করলো, এটা হচ্ছে কাইন্ড গিফট। তার মানে বুঝতে পারলে কোনগুলো কাইন্ড গিফট, মানে কোনো কিছু জিনিস দেয় সেটা হচ্ছে কাইন্ড গিফট। আর ক্যাশ গিফট কোনগুলো, ধরো তোমার টেলিফোন বিলের টাকা পেমেন্ট করে দিল, ঠিক আছে, ইলেকট্রিক বিলের টাকা পেমেন্ট করে দিল, গ্যাস বিলের টাকা পেমেন্ট করে দিল, কোম্পানি থেকে পেমেন্ট করে দিল, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ক্যাশ গিফট। তার মানে কি বলছে, এমপ্লয়ার থেকে যদি কোনো ক্যাশ গিফট পাই, আমরা যদি মালিকের থেকে যদি কোনো ক্যাশ গিফট পাই, সেটা ফুললি ট্যাক্সেবল। কোথায় গিয়ে ট্যাক্সেবল হবে, ইনকাম ফ্রম স্যালারিতে। আর যদি কাইন্ড গিফট পাই, মাথায় রাখো, মন দিয়ে শোনো, কাইন্ড গিফট যদি পাও, ঠিক আছে, সেটা কি বলেছে, 5,000 টাকা পর্যন্ত, যদি গিফটের ভ্যালু যদি 5,000 টাকার মধ্যে হয়, 5,000 টাকার মধ্যে হলে এক্সেম্পট, বাট অ্যাবাভ 5,000, যদি 5,000 টাকার উপরে হয়ে যায় তাহলে ফুললি ট্যাক্সেবল। ধরো তুমি 7,000 টাকা গিফট পেয়েছো, তোমার পুরো 7,000 টাকাই ট্যাক্সেবল। কোথায় গিয়ে ট্যাক্সেবল হবে, ইনকাম ফ্রম স্যালারি। তারপর বলেছি কি, কাস্টমার ক্লায়েন্ট ডেটার্স ক্রেডিটার্স, মানে কাস্টমার ক্লায়েন্ট ডেটার্স ক্রেডিটার্স কি রিপ্রেজেন্ট করছে, বিজনেস পারপাস, ঠিক আছে। তো কাস্টমার ক্লায়েন্ট ডেটার্স ক্রেডিটার্স, এদের থেকে যদি তুমি কোনো গিফট পাও, সেটা ফুললি ট্যাক্সেবল। কোথায় ট্যাক্সেবল হবে, পিজিইপি তে। ক্যাশ গিফট পেলে ফুললি ট্যাক্সেবল পিজিইপি তে, আর কাইন্ড গিফট পেলে ফুললি ট্যাক্সেবল হবে পিজিইপি তে, ঠিক আছে। তো ক্যাশ গিফট কোনগুলো, কাইন্ড গিফট কোনগুলো, তোমরা বুঝতে পেরেছো। এবার বলেছে কি, ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে জানো তো, উত্তরাধিকার, বা বলতে পারো উইল, ঠিক আছে। ম্যারেজ গিফট, ইনহেরিটেন্স গিফট, ঠিক আছে। তো ইউনিভার্সিটি থেকে কোনো গিফট পেলে, রিলেটিভের থেকে কোনো গিফট পেলে, চ্যারিটেবল ট্রাস্টের থেকে কোনো গিফট পেলে, আর লোকাল অথরিটি থেকে গিফট পেলে। দেখো ইনহেরিটেন্স মানে বুঝতেই পারছো, মানে বংশ পরম্পরা থাকে না, উত্তরাধিকার সূত্রে, বা তোমার কোনো উইল আছে, উইল ওয়াইজ কোনো গিফট পেয়ে গেছো, ঠিক আছে। বা ধরো তুমি ম্যারেজ হচ্ছে, ম্যারেজ পারপাসে কোনো গিফট পেয়েছো, ইউনিভার্সিটি থেকে কোনো গিফট পেতে পারো, তারপর রিলেটিভের থেকে গিফট পেতে পারো, এই সমস্ত জায়গা থেকে যদি গিফট পাও, যদি ক্যাশ গিফট পাও, তাহলে ফুললি এক্সেম্পট। কোথায় গিয়ে এক্সেম্পট, আদার্স সোর্সে। আর যদি কাইন্ড গিফট পাও, এটাও ফুললি এক্সেম্পট, কোথায় গিয়ে, আদার্স সোর্সে। এখানে রিলেটিভের একটা ডেফিনেশন আছে, একটু পরে বলছি রিলেটিভের ডেফিনেশনটা। আচ্ছা, আর কি বলছে, আদার্স মানে, সে আদার্স মধ্যে কারা পড়তে পারে, বন্ধু বান্ধব পড়তে পারে, আদার্সের মধ্যে বন্ধু বান্ধব। দেখো লেখা আছে, এছাড়া আরো হতে পারে, ফ্রেন্ড বলছি, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এরা সব হতে পারে, ঠিক আছে। তো তো কি বলেছে, এদের থেকে যদি তুমি ক্যাশ গিফট পাও, ক্যাশ গিফটটা কি বলেছে, যদি 50,000 টাকা পর্যন্ত যদি গিফট পাও, 50,000 টাকা পর্যন্ত যদি গিফট পাও, তাহলে এক্সেম্পট, ঠিক আছে। যে 50,000 টাকার বেশি গিফট পাও, ঠিক আছে, তাহলে পুরো টাকাটাই ট্যাক্সেবল। ধরো তুমি 50,001 টাকা পেয়েছো, তাহলে 50,001 টাকাই ট্যাক্সেবল। আর যদি কাইন্ড গিফট পাও, কাইন্ড গিফটের ভ্যালু যদি 50,000 টাকা হয়, ঠিক আছে, সেটা এক্সেম্পট, কিন্তু 50,000 টাকার বেশি হয়ে গেলে ফুললি ট্যাক্সেবল। এবার দেখো, তোমাদের বোঝাতে হবে রিলেটিভ, তোমাদের বোঝাতে হবে রিলেটিভ জিনিসটা কি, তোমাদের এটা খুব ভালো করে জানা উচিত। রিলেটিভ, তোমরা বললে স্যার রিলেটিভ মানে তো জানি আত্মীয়। দেখো, আত্মীয়, ইনকাম ট্যাক্সের ডেফিনেশনে রিলেটিভ মানে শুধু আত্মীয় বলেনি, ওরা একটা বলে দিয়েছে এদেরকেই তুমি রিলেটিভ বলবো, ঠিক আছে। তো এদেরকেই রিলেটিভ বলবো, এদের বাইরে রিলেটিভ বলবো না। এই তোমরা যেটাকে বলো, ধরো একটু দুঃসম্পর্কের রিলেটিভ, তো দুঃসম্পর্কের রিলেটিভ গুলোকে ওরা ইনকাম ট্যাক্স রিলেটিভের মধ্যে ফেলেনি। তো দেখে নি ইনকাম ট্যাক্স কাদের রিলেটিভের মধ্যে ফেলেছে। দেখো, এটা হচ্ছে এসএসসি, কি বললাম, এটা হচ্ছে এসএসসি, রিলেটিভের কথা বলছি, হ্যাঁ, এটা হচ্ছে এসএসসি। এসএসসির প্যারেন্টস, এসএসসির প্যারেন্টস মানে কি, এসএসসির প্যারেন্টস মানে এসএসসির বাবা মা দুজনেই, এসএসসির প্যারেন্টস মানে এসএসসির বাবা মা দুজনেই, ঠিক আছে, এটা রিলেটিভের মধ্যে পড়ছে। আচ্ছা, আর কি, এসএসসির ব্রাদার সিস্টার, মানে কি বললাম, এসএসসির ব্রাদার সিস্টার মানে এসএসসির ভাই, ঠিক আছে, ভাই বোন, ঠিক আছে, এসএসসির ভাই বোন। এখানে এসপি, স্যার এসপিটা কি, এসপি মানে স্পাউস জানো কাকে বলে, স্পাউস মানে, ঠিক আছে, ব্রাদারের স্পাউস হচ্ছে মানে তার বউ, ঠিক আছে। তো আর সিস্টারের স্পাউস হচ্ছে, সিস্টারের স্পাউস হবে তার হাজবেন্ড। তাহলে বোঝা গেল, এসএসসির প্যারেন্টস, ঠিক আছে। তো আর এসএসসির ভাই বোন তাদের আবার হাজবেন্ড, ঠিক আছে। ব্রাদারের ক্ষেত্রে ওয়াইফ, আর হচ্ছে সিস্টারের ক্ষেত্রে হাজবেন্ড। আচ্ছা, এখানে এসএসসির স্পাউস মানে এসএসসি যদি ছেলে হয় তাহলে তার স্পাউস হবে ওয়াইফ, আর যদি এসএসসি যদি ওয়াইফ হয় তাহলে ওয়াইফের স্পাউস হবে তার হাজবেন্ড, ঠিক আছে। তো তাহলে হয়ে গেল স্পাউস বললাম, তার আবার প্যারেন্টস মানে স্পাউসের প্যারেন্টস, ঠিক আছে। প্যারেন্টস মানে তার ফাদার মাদার দুজনেই পড়ে যাচ্ছে। আচ্ছা, এই যে স্পাউস আছে, স্পাউসের আবার ব্রাদার
সিস্টার, ব্রাদার সিস্টার, ব্রাদারের স্পাউস, সিস্টারের স্পাউস, ঠিক আছে তো? আচ্ছা, এখানে যে প্যারেন্টস আছে, মেন যে এসএসসির যে প্যারেন্টস আছে তার ব্রাদার সিস্টার, ব্রাদারের স্পাউস, সিস্টারের স্পাউস। আর একটা কথা, এখানে যে দেখলাম, এখানে আমরা কি দেখলাম, এসএসসির যে স্পাউস আছে, স্পাউসের প্যারেন্টসটাকে রিলেটিভের মধ্যে ফেলবে, কিন্তু প্যারেন্টসের ওপরের প্যারেন্টস, ঠিক আছে, প্যারেন্টসের ওপরেও তো প্যারেন্টস থাকতে পারে, তো সেটা স্পাউসের মধ্যে সেটা রিলেটিভের মধ্যে পড়বে না। তো এটা মাথায় রাখলে, তো এখানে দেখো এসএসসি যে আছে, এসএসসির প্যারেন্টস তো তোমার রিলেটিভের মধ্যে কিন্তু পড়ছে, কিন্তু প্যারেন্টসের প্যারেন্টস সেটাও রিলেটিভ, মানে এর ওপরে যত যাবো, এই প্যারেন্টসের ওপরে যত যাবো সব রিলেটিভের মধ্যে পড়বে, ঠিক আছে তো? আর এদিকে এসএসসি আর এসএসসি স্পাউস, তাদের যে চিলড্রেন আছে সেটা রিলেটিভ, চিলড্রেনের স্পাউস সেও রিলেটিভ। আবার এই চিলড্রেনের থেকে যত আরো নিচে যাচ্ছে, ঠিক আছে, তারা সবই রিলেটিভের মধ্যে পড়ছে। তার মানে বুঝতে পারছো, এসএসসি আর স্পাউসের যে চিলড্রেন সে তো রিলেটিভ, ঠিক আছে, চিলড্রেনের স্পাউস, ঠিক আছে তো? এবার ধরো এদের যদি কোনো চিলড্রেন থাকে, সেটাও রিলেটিভের মধ্যে পড়ছে, আবার তাদেরও যদি কোনো চিলড্রেন থাকে সেটাও রিলেটিভের মধ্যে পড়ছে। তার মানে জিনিসটা বুঝতে পারলে, ঠিক আছে তো? এই হেডিংটা তোমাদের মাথার মধ্যে রাখতে হবে, হয়তো এক্সামে আসে না, বাট থিওরিটিক্যাল কনসেপ্টের জন্য জানাটা খুবই জরুরি, জানাটা জরুরি। আরেকবার বলেছি, শুনে নাও। এসএসসি, আমি যদি বলি এই এসএসসিটা ছেলেও হতে পারে আবার মেয়েও হতে পারে। যদি এসএসসি ছেলে হয়, ঠিক আছে, এসএসসি যদি ছেলে হয় তার মানে তার স্পাউস হবে তার বউ, ওয়াইফ। আর এসএসসি যদি মেয়ে হয়, ঠিক আছে, তাহলে তার স্পাউস হবে তার হাজবেন্ড। তাহলে জিনিসটা বুঝতে পারলে, এই এসএসসির প্যারেন্টস রিলেটিভের মধ্যে পড়বে, প্যারেন্টসের প্যারেন্টস রিলেটিভের মধ্যে পড়বে। আচ্ছা, প্যারেন্টসের ব্রাদার সিস্টার রিলেটিভের মধ্যে পড়বে, ঠিক আছে তো? আচ্ছা, এসএসসির ব্রাদার সিস্টার রিলেটিভের মধ্যে পড়বে। আচ্ছা, এসএসসি আর স্পাউসের যে চিলড্রেন, এরা রিলেটিভের মধ্যে পড়বে, চিলড্রেনরা আবার রিলেটিভের মধ্যে পড়বে। আচ্ছা, স্পাউসের প্যারেন্টস রিলেটিভের মধ্যে পড়বে, কিন্তু স্পাউসের প্যারেন্টস তারা কিন্তু রিলেটিভের মধ্যে পড়বে না, স্পাউসের ব্রাদার সিস্টার রিলেটিভের মধ্যে পড়বে। তাহলে বুঝতে পারি রিলেটিভ জিনিসটা কি। দেখো, এই যে গিফট পারপাসে একটা অঙ্ক করায়, তাহলে জিনিসটা তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়। কি বলছে, মিস্টার দত্ত রিসিভ দ্য ফলোইং গিফট বাই চেক, ঠিক আছে, গিফটগুলো কিসের মাধ্যমে পেয়েছে, চেকের মাধ্যমে পেয়েছে, ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 1920। কি বললাম, 1920। ডিসকাস দ্য ট্যাক্সেবিলিটি অফ সাচ গিফট, চারটে পয়েন্ট দিয়েছে, সেগুলো একটা একটা করে করব। প্রথম পয়েন্ট বলেছে কি, ম্যারেজ গিফট। প্রথম পয়েন্ট বলেছে ম্যারেজ গিফট কত টাকা পেয়েছে, ম্যারেজ গিফট 60,000 রিসিভ ফ্রম হিজ গ্র্যান্ড মাদার অন 23rd January 2020। তো ম্যারেজ গিফট পেয়েছে গ্র্যান্ড মাদারের থেকে। দেখো, আমি কিছুক্ষণ আগে রুলস লিখালাম, রুলসে পরিষ্কারভাবে লেখা ছিল যদি ম্যারেজ গিফট পাওয়া যায়, ঠিক আছে, সেটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সে আসবে, কিন্তু এটা পুরোপুরি এক্সেম্পট, ঠিক আছে, ম্যারেজ গিফট পুরোপুরি এক্সেম্পট। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর বলেছে কি, গিফট অফ ₹80,000 রিসিভ ফ্রম এল্ডার ব্রাদার অফ হিজ গ্র্যান্ডফাদার অন 25th December 2019। তাহলে কি বলেছে, গ্র্যান্ডফাদারের এল্ডার ব্রাদারের থেকে আমরা গিফট পেয়েছি, ঠিক আছে তো? এবার দেখো, গ্র্যান্ডফাদারের এল্ডার ব্রাদার আমার রিলেটিভের মধ্যে পড়ে না, আমি যে রিলেটিভের একটা চার্ট দিলাম সেই চার্টের মধ্যে এল্ডার ব্রাদারের, ঠিক আছে, গ্র্যান্ডফাদারের এল্ডার ব্রাদার পড়েনি, ঠিক আছে, তাই এইটা আসবে না। আসবে না মানে রিলেটিভের মধ্যে পড়বে না, তার মানে আমরা জানি রিলেটিভের থেকে গিফট পেলে ট্যাক্স ফ্রি, রিলেটিভের থেকে গিফট পেলে সেটা ইনকাম ফ্রম আদার সোর্সে এক্সেম্পট হবে। তার মানে এটা কি, রিলেটিভের মধ্যে আসছে না মানে এর উপর ট্যাক্স দিতে হবে, তার মানে তোমার 80,000 টাকার উপর পুরোটাই 80,000 টাকা পুরোটাই ট্যাক্স দিতে হবে। আমি বলেছিলাম আদার পার্সনের থেকে গিফট পেলে যদি 50,000 টাকার বেশি হয় তাহলে পুরো টাকায় ট্যাক্স দিতে হবে। আবার বলছি, এই যে এখানে ছিল গ্র্যান্ডফাদারের এল্ডার ব্রাদার আমার রিলেটিভের মধ্যে পড়ে না, তো আমার রিলেটিভের মধ্যে পড়ে না, রিলেটিভের থেকে আমি এই গিফটটা পাইনি, আদার পার্সন থেকে গিফট পেয়েছি, আর আদার পার্সন থেকে গিফট পেলে 50,000 টাকার উপর যদি কোনো গিফট পায় তাহলে পুরো টাকাটাই ট্যাক্স দিতে হবে। আচ্ছা, তাহলে বলছে গিফট অফ 50,000 রিসিভ ফ্রম হিজ ফ্রেন্ডের থেকে গিফট পেয়েছি, তো ফ্রেন্ডের থেকে গিফট পেয়েছি মানে আদারের মধ্যে পড়ে যাচ্ছে, 50,000 টাকা গিফট পেয়েছি, ঠিক আছে তো? ফ্রেন্ড আমার রিলেটিভ নয়, ঠিক আছে, ফ্রেন্ড কিন্তু আমার রিলেটিভ নয়, কিন্তু গিফট পেয়েছি কত, 50,000 টাকা। আমরা বলেছি 50,000 টাকা অব্দি গিফট পাই তাহলে এক্সেম্ট, তাহলে এটা এক্সেম্ট হয়ে যাবে। তার মানে 1,00,000 টাকা রিসিভ করেছি, কার থেকে, এল্ডার সিস্টার থেকে রিসিভ করেছি, তো এল্ডার সিস্টার তো আমার রিলেটিভ, তো রিলেটিভের থেকে গিফট পেলে কি হয়, আমার এক্সেম্টেড। তো চলো অঙ্কটা করছি, দেখে নাও। তো দেখো 1 নম্বর পয়েন্টটা কি ছিল, ঠিক আছে তো? 1 নম্বর পয়েন্টটা কি ছিল, ম্যারেজ গিফট ইন ক্যাশ। এখানে লিখছি ম্যারেজ গিফট ইন ক্যাশ, ঠিক আছে, ম্যারেজ গিফট ইন ক্যাশ, ঠিক আছে তো? তাহলে কি লিখবো, এখানে লিখেছি, পাশে লিখছি ম্যারেজ গিফট
ঠিক আছে, ম্যারেজ গিফট ইজ নট ট্যাক্সেবল, ইজ নট ট্যাক্সেবল। তাহলে বুঝতে পারলে ম্যারেজ গিফট হচ্ছে আমার ট্যাক্সেবল নয়, ম্যারেজ গিফট আমার ট্যাক্সেবল নয়। আচ্ছা, 2 নম্বর পয়েন্টটা কি বলেছিল? 2 নম্বর পয়েন্টটা বলেছিল ক্যাশ গিফট রিসিভ ফ্রম এল্ডার ব্রাদার অফ হিজ গ্র্যান্ডফাদার। তাহলে লেখো ক্যাশ গিফট রিসিভ ফ্রম এল্ডার ব্রাদার, ক্যাশ গিফট রিসিভ ফ্রম এল্ডার ব্রাদার of his grandfather, of his grandfather। তার মানে বলেছে কি আমি একটা ক্যাশ গিফট পেয়েছি, কার থেকে ক্যাশ গিফট পেয়েছি? গ্র্যান্ডফাদারের এল্ডার ব্রাদারের থেকে গিফট পেয়েছি। তো গ্র্যান্ডফাদারের এল্ডার ব্রাদার আমার রিলেটিভের মধ্যে পড়ে নয়, ঠিক আছে, রিলেটিভের মধ্যে পড়ে না। তার মানে তার থেকে যদি আমি কোনো গিফট পাই, ঠিক আছে, তার মানে আদার পার্সেন্ট বলে ধরা হবে। আর দেখি কত টাকা গিফট পেয়েছি, 80,000 টাকা গিফট পেয়েছি। আমি বলি আদার পার্সেন্ট থেকে 50,000 টাকার বেশি গিফট পেলে পুরো টাকাটাই আমার ট্যাক্সেবল। তাহলে লেখো অ্যান্সারটা লেখো এল্ডার ব্রাদার, এল্ডার ব্রাদার of grandfather, of grandfather is not a relative, is not a relative। ঠিক আছে তো? so this gift, so this gift is taxable, so this gift is taxable, ঠিক আছে, রুপিস কত টাকা হবে ট্যাক্সেবল, কত হবে 80,000 টাকা। কেন বলেছিলাম 50,000 টাকার বেশি যদি গিফট পায় তাহলে পুরো টাকায় ট্যাক্সেবল। আদার পার্সনের থেকে, আদারের থেকে যদি 50,000 টাকার বেশি গিফট পায় তাহলে পুরো টাকায় ট্যাক্সেবল। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞাসা করবে। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্টটা কি ছিল? গিফট পেয়েছে কার থেকে? ফ্রেন্ডের থেকে। তো ফ্রেন্ড কাদের মধ্যে পড়ছে? ফ্রেন্ড আদারের মধ্যে পড়ছে। তাহলে লেখো ক্যাশ গিফট ফ্রম ফ্রেন্ড, ফ্রেন্ডের থেকে তুমি গিফট পেয়েছো। তো ফ্রেন্ডের থেকে কত টাকা গিফট পেয়েছো? 50,000 টাকা। আমি কি বললাম 50,000 টাকা গিফট পেলে এক্সেম্ট, কিন্তু 50,000 টাকার বেশি পেলে ফুললি ট্যাক্সেবল। তার মানে কি লিখবে এটা? লেখো ফ্রেন্ড, ফ্রেন্ড ইজ নট আ রিলেটিভ, ফ্রেন্ড ইজ নট আ রিলেটিভ, friend is not a relative, but this amount, but this amount is exempt, but this amount is exempt। আশা করি বুঝতে পারলে কেন এক্সেম্ট, ও 50,000 টাকা পেয়েছে বলেই এক্সেম্ট হলো, ঠিক আছে তো? 4 নম্বর, 4 নম্বর বলছে গিফট পেয়েছি কার থেকে? এল্ডার সিস্টারের থেকে গিফট পেয়েছি। তাহলে লেখো ক্যাশ গিফট, ক্যাশ গিফট রিসিভ ফ্রম এল্ডার সিস্টার, রিসিভ ফ্রম এল্ডার সিস্টার, ঠিক আছে, ক্যাশ গিফট রিসিভ ফ্রম এল্ডার সিস্টার। আমি এল্ডার সিস্টার থেকে ক্যাশ গিফট পেয়েছি। তো এল্ডার সিস্টার তো আমার রিলেটিভ, তাই তো লিখবো এল্ডার সিস্টার, এখানে লিখবো এল্ডার সিস্টার, ঠিক আছে, ইজ আর রিলেটিভ, এল্ডার সিস্টার ইজ আর রিলেটিভ, ঠিক আছে তো? ফুল স্টপ দিয়ে লেখো ইট ইজ নট ট্যাক্সেবল। তো দেখো গিফটের আর একটা এক্সাম্পলে চলে আসি, ঠিক আছে, আগে তো একটা এক্সাম্পল করালাম, এবার আরো কিছু এক্সাম্পলে আসি। দেখো কি লিখেছে, গিফট অফ রুপিস 1 লাখ রিসিভ ফ্রম হিজ ফ্রেন্ড, ফ্রেন্ডের থেকে আমরা 1 লাখ টাকার গিফট পেয়েছি। তো আমরা কি বলেছিলাম, ফ্রেন্ড হচ্ছে আদারের মধ্যে পড়ছে, আদারের থেকে যদি আমরা গিফট পাই, ঠিক আছে, সেটা ট্যাক্সেবল হবে। 50,000 টাকার ওপর যদি পাই, 50,000 টাকার ওপর যদি গিফট পাই, যত টাকা পাবো পুরো টাকাই ট্যাক্সেবল। তার মানে এখানে কি হবে, ট্যাক্সেবল রুপিস 1 লাখ, তার মানে 1 লাখ টাকাই তোমার ট্যাক্সেবল হবে। ঠিক আছে তো? ট্যাক্সেবল 1 লাখ টাকা হবে। বা তুমি এটাও লিখতে পারো, এটা যদি বুঝতে অসুবিধা হয়, এটা লিখতে পারো ফুললি ট্যাক্সেবল। ফুললি ট্যাক্সেবল মানে 1 লাখ টাকা পুরোটাই ট্যাক্সেবল হবে। তাহলে যে গিফট অফ রুপিস 2 লাখ টাকা
বলেছে গিফট অফ রুপিস 2 lakhs রিসিভ ফ্রম হিজ গ্র্যান্ড মাদার, ঠিক আছে, গ্র্যান্ড মাদারের থেকে 2 লাখ টাকার গিফট পেয়েছি। তো গ্র্যান্ড মাদার তোমার রিলেটিভের মধ্যেই পড়ে, গ্র্যান্ড মাদার তোমার রিলেটিভের মধ্যেই পড়ে, ঠিক আছে। রিলেটিভের থেকে গিফট পেলে কি হয়, রিলেটিভের থেকে গিফট পেলে এক্সেমটেড, ঠিক আছে, এক্সেমটেড। এটা এক্সেমটেড কেন হলো, রিলেটিভ বলে, ঠিক আছে। রিজনটা কি দেবে, রিজনটা দেবে রিলেটিভ। তাহলে গিফট অফ রুপিস 20,000 ফ্রম হিজ ফ্রেন্ড, ফ্রেন্ডের থেকে 20,000 টাকা গিফট পেয়েছি। ফ্রেন্ড মানে আদার, আমি বলছি আদারের থেকে গিফট পেলে 50,000 টাকার উপর গিফট পেলে ট্যাক্সেবল, 50,000 টাকার নিচে গিফট পেলে এক্সেমটেড। তাহলে এটা কি লিখবো, এক্সেমটেড, ঠিক আছে। তো কেন এক্সেমটেড, 50,000 টাকার নিচে, ঠিক আছে। কেন 50,000 টাকার নিচে লিখবো আপ টু 50,000, হয়ে গেল। তারপর বলছে কি গিফট ফ্রম ইজ এমপ্লয়ার, এমপ্লয়ার থেকে যদি গিফট পাই, ঠিক আছে, এমপ্লয়ার থেকে গিফট পেলে কি লিখবে, ট্যাক্সেবল, ট্যাক্সেবল, ঠিক আছে। তো কোন হেডে, ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম স্যালারিতে চলে যাবে, ইনকাম ফ্রম স্যালারিতে ট্যাক্সেবল। তাহলে গিফট অফ রুপিস 1 লাখ ফ্রম ইজ ওয়াইফ ফ্রেন্ড, ওয়াইফের বন্ধুর থেকে গিফট পেয়েছি। তো ওয়াইফের বন্ধু আদারের মধ্যে পড়ে যাচ্ছে, আদারের থেকে গিফট পেয়েছি কত টাকা, 1 লাখ টাকা। আদারের থেকে গিফট পেলে 50,000 টাকার উপরে হয়ে গেলে ট্যাক্সেবল, ফুললি ট্যাক্সেবল। তো মানে এটা লিখবো ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে। তো তারপর বলে যে কি গিফট অফ রুপিস 30,000 রিসিভ ফ্রম ব্রাদার অফ গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদারের ব্রাদারের থেকে আমি 30,000 টাকা গিফট পেয়েছি, ঠিক আছে। গ্র্যান্ডফাদারের ব্রাদার আমার তো রিলেটিভ নয়, ঠিক আছে, আমার তো রিলেটিভ নয়, তার থেকে গিফট পেয়েছি, ঠিক আছে, রিলেটিভ নয় তার থেকে গিফট পেয়েছি, মানে আদারের মধ্যে পড়ে যাচ্ছে। তো আদারের থেকে গিফট পেলে কি 50,000 টাকার মধ্যে হলে, 50,000 টাকার মধ্যে হলে তোমার এক্সামে 50,000 টাকার ওপরে হয়ে গেলে ফুলি ট্যাক্সেবল। 30,000 টাকা 50,000 টাকার মধ্যে, তাহলে কি লিখবো, এক্সেমটেড। আচ্ছা, গিফট ফ্রম ফাদার, ফাদারের থেকে গিফট পেয়েছি, ঠিক আছে। তো এক্সেমটেড, কেন, ফাদার আমার রিলেটিভ, কেন, ফাদার আমার রিলেটিভের মধ্যে পড়ে, ফাদার আমার রিলেটিভের মধ্যে পড়ে বলে এক্সেমটেড। তাহলে গিফট ফ্রম ফ্রেন্ড, ফ্রেন্ডের থেকে গিফট পেয়েছি কত, 30,000 টাকা। দেখো ফ্রেন্ড, ফ্রেন্ড তো আদারের মধ্যে পড়ছে, আদারের থেকে গিফট পেলে 50,000 টাকা অবধি যদি হয় তাহলে এক্সেম, 50,000 টাকার উপরে হয়ে ট্যাক্সেবল। তো 30,000 টাকা 50,000 টাকার মধ্যে, তাহলে কি লিখবো, এক্সেমটেড, ঠিক আছে। তো তাহলে গিফট ফ্রম ফ্রেন্ড, ফ্রেন্ডের থেকে গিফট পেয়েছি কত, 70,000 টাকা। এবার তোমরা বলে স্যার ফ্রেন্ডের থেকে 70,000 টাকা গিফট পেয়েছি, ফ্রেন্ড তোমার আদারের মধ্যে পড়ে, আদারের থেকে আপনি বারবার বলছেন আদারের থেকে যদি 50,000 টাকার বেশি গিফট নিই, ঠিক আছে, তাহলে তো ট্যাক্সেবল। কিন্তু দেখো না এখানে ফ্রেন্ড আর কোনো কাজে লাগলো না, ম্যারেজ, ম্যারেজ পারপাসে গিফট পেয়েছি, ম্যারেজ পারপাসে গিফট পেলে কি হয়, এক্সেমটেড। ঠিক আছে, ধরো গিফট ফ্রম ফ্রেন্ড 70,000 ইন ম্যারেজ অ্যানিভার্সারি, আবার সেই ম্যারেজই বলেছে, তাহলে এটাও এক্সেমটেড। তারপরে গিফট ফ্রম এডুকেশনাল ইনস্টিটিউট, দেখো আমাদের রুলে লেখানোই ছিল এডুকেশনাল ইনস্টিটিউট থেকে যদি গিফট পাই এটাও কিন্তু এক্সেমটেড। তারপর বলছে গার্লফ্রেন্ডের থেকে গিফট পেয়েছি, ঠিক আছে, গার্লফ্রেন্ড আদারের মধ্যে পাচ্ছে, আদারের থেকে গিফট পেলে দেখতে হবে 50,000 রুলটা মানছে কিনা, 50,000 টাকার মধ্যে যদি গিফট হয় তাহলে এক্সেমটেড, আর 50,000 টাকা উপর হয়ে গেলে ট্যাক্সেবল। তাহলে 50,000 টাকা উপরে হয়ে গেছে, তাহলে এটা ট্যাক্সেবল, মানে ট্যাক্সেবল মানে কি, ফুললি ট্যাক্সেবল, ট্যাক্সেবল মানে ফুললি ট্যাক্সেবল। তারপর যে গিফট ফ্রম 3 ফ্রেন্ড 20,000 ইচ, ঠিক আছে। তো তিনটে বন্ধুর থেকে গিফট পেয়েছি 20,000 টাকা করে, টোটাল কত গিফট পেয়েছি, 60,000 টাকা, তাহলে এটাও কি ফুললি ট্যাক্সেবল। দেখো এরপরে যে টপিকটা পড়াবো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কি লিখেছে, ফিস রিসিভড বাই ডিরেক্টর ফর অ্যাটেন্ডিং বোর্ড মিটিং, ঠিক আছে, বোর্ড মিটিং অ্যাটেন্ড করার জন্য ডিরেক্টররা ফি পেয়ে থাকে। তো বোর্ড মিটিং অ্যাটেন্ড করার জন্য ডিরেক্টর যে ফি পায় সেটা ট্যাক্সেবল। বলে যে ইফ ডিরেক্টর ইজ এমপ্লয়ি, ডিরেক্টর যদি এমপ্লয়ি হয় তাহলে কি হবে, আর ডিরেক্টর যদি এমপ্লয়ি না হয় তাহলে কি হবে, ডিরেক্টর যদি এমপ্লয়ি হয় সেটা চলে যাবে স্যালারিতে, ডিরেক্টর যদি এমপ্লয়ি হয় তাহলে চলে যাবে স্যালারিতে, আর ডিরেক্টর যদি এমপ্লয়ি না হয় তাহলে চলে যাবে আদার সোর্সে। কি বলেছে, এমপ্লয়ি সেটা হোল টাইম এমপ্লয়ি হতে পারে, ঠিক আছে, তো ম্যানেজিং ডিরেক্টর হতে পারে, কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হতে পারে, হোল টাইম এমপ্লয়ি হতে পারে, মানে ম্যানেজিং ডিরেক্টর এমপ্লয়ি, হোল টাইম এমপ্লয়ি বা এক্সিকিউটিভ ডিরেক্টর হতে পারে, তাহলে সেটা স্যালারিতে চলে যাবে। আর নট অ্যান এমপ্লয়ি কি বলছে, নট এক্সিকিউটিভ ডিরেক্টর, মানে এক্সিকিউটিভ ডিরেক্টর নয়,
তো দেখো অত কিছু মাথায় রাখার দরকার নেই। বোর্ড মিটিং অ্যাটেন্ড করার জন্য ডিরেক্টররা যদি ফি পায় সেটা হচ্ছে ট্যাক্সেবল হয়। যদি সেই ডিরেক্টর যদি কোম্পানির এমপ্লয়ি হয়, ঠিক আছে, সেটা স্যালারিতে চলে যাবে। ডিরেক্টর যদি কোম্পানি এমপ্লয়ি না হয় সেটা চলে যাবে আদার্স সোর্সে। এটাই মাথায় রাখলে, আর কিছু মাথায় রাখতে হবে। ফ্যামিলি পেনশন খুব ইম্পর্টেন্ট। ফ্যামিলি পেনশন এক্সামে প্রতি বছরই আসে, তো এটা মাথায় রাখবে, এটা খুব ভালো করে ফ্যামিলি পেনশন, ঠিক আছে। তো ফ্যামিলি পেনশন দুটো টপিক দিয়েছি। কি দিয়েছি? রিসিভ বাই ফ্যামিলি মেম্বার্স অফ আর্ম ফোর্স আর গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড উইনার। দেখো আর্ম ফোর্স যারা আর্মিতে যুক্ত আছে, আর্মিতে যারা যুক্ত আছে তারা যখন মারা যাবে তাদের ফ্যামিলি পেনশন পাবে, ঠিক আছে। তো এর উপর গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেবে না, ঠিক আছে। আর্মি পুরো দেশের সুরক্ষার জন্য কাজে লাগে, আর্মি দেশটাকে প্রোটেক্ট করে, ঠিক আছে, সুরক্ষার জন্য কাজে লাগে। তো ওদের থেকে মানে ওদের ফ্যামিলি মেম্বাররা যখন ফ্যামিলি পেনশনটা পাবে, এর ওপর কোনো ট্যাক্স নেবে না, গভর্নমেন্ট বলে দিয়েছে, কারণ ওরা দেশের জন্য কাজে লাগে, আর্মড ফোর্স। আর কি বলেছে? গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড উইনার, মানে দেখো অনেক পুলিশ অফিসার থাকে, ঠিক আছে, পুলিশ অফিসাররা যখন মারা যায়, ঠিক আছে, পুলিশ অফিসাররা যখন মারা যায় তাদের ফ্যামিলি যেই পেনশনটা পায় সেটাকে ফ্যামিলি পেনশন বলে, তার উপর ট্যাক্স নেবে না। সব পুলিশ অফিসারের উপর নয়, কিন্তু কিছু পুলিশ অফিসার কিছু ভালো কাজ করতে গিয়ে দেখো শহীদ হয়ে গেল, ঠিক আছে, তাদের জন্য, শুধু তাদের জন্য। তো এটা এক্সেমটেড, ঠিক আছে। থিওরিটিক্যাল কনসেপ্ট এক্সামে কোনদিন দেয় না, থিওরিটিক্যাল কনসেপ্ট তাই বলে দিলাম। আদার্সটা কি বলছে এটাই জানতে হবে তোমাদের, পার্টলি এক্সেমড আর পার্টলি ট্যাক্সেবল। দেখো এছাড়াও তো মানে আমি তো বললাম, কি বললাম, আর্ম ফোর্স বললাম, গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড উইনার বললাম, এটা ছাড়াও অন্যান্য হতে পারে। দেখো কেউ ধরো জব করছে, কেউ ধরো কোনো ডক্টর আছে, ঠিক আছে, তো কেউ ধরো ইঞ্জিনিয়ার আছে, কেউ ধরো চার্টার অ্যাকাউন্ট আছে, বিভিন্ন জায়গায় সে গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারে, নন গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারে, ঠিক আছে। তো যে কোনো এমপ্লয়ি, আমি বললাম এই দুটো কেস ছাড়া আর যারা চাকরি বাকরি করে তাদের ক্ষেত্রে কি হবে, ঠিক আছে, তারা মারা গেলে তাদের ফ্যামিলি তো পেনশন পাবে, যেই পেনশনের টাকাটা পাবে, পেনশনের, ঠিক আছে। তো এক্সেমটের রুলটা কি বলছে? যত টাকা পেনশন পাবে তার 1/3, আর 15,000 টাকা দুটোর মধ্যে যেটা লোয়ার। কি বললাম? যত টাকা পেনশন পাবে তার 1/3 আর 15,000 টাকা দুটোর মধ্যে যেটা লোয়ার, ঠিক আছে। তো এর উপর অঙ্ক করাবো। এরপরে কি বলছে? ম্যাচুরিটি ভ্যালু অফ লাইফ ইন্স্যুরেন্স পলিসি। দেখবে সমস্ত মানুষেরই মোটামুটি ভাবে দেখতে গেলে এলআইসি করা থাকে। তো এলআইসির প্রিমিয়াম দেয়, কেউ মান্থলি দেয়, তো কেউ কোয়ার্টারলি দেয়, ঠিক আছে, কেউ 6 মান্থ দেয়, তো কেউ ইয়ারলি দেয়, তো প্রিমিয়াম দেয়। তো একটা সময় পর, ঠিক আছে, ম্যাচুরিটি পিরিয়ড শেষ হলেই সেটা ম্যাচুরিটি হয়ে যায় এবং সেই টাকাটা পাওয়া যায়। সেই টাকাটা মানে এলআইসি কোম্পানি থেকে যে টাকাটা পাওয়া যায় না, এর উপর গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিতে হবে, গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেয় না। এলআইসি হচ্ছে পুরোপুরি ট্যাক্স ফ্রি ইনকাম। এলআইসি থেকে যে টাকাটা ম্যাচিওর হয় সেটা পুরোপুরি ট্যাক্স ফ্রি ইনকাম বলতে পারো, ঠিক আছে। এই জন্য দেখবি অনেক মানুষ এলআইসি তে টাকা ইনভেস্ট করে। তো এই বলে ম্যাচুরিটি ভ্যালু অফ লাইফ ইন্স্যুরেন্স পলিসি এক্সেমড। ইনকাম অফ মাইনর চাইল্ড, ঠিক আছে, ইনকাম অফ মাইনর চাইল্ড, মাইনর মানে কি? নাবালক সন্তানের ইনকামটা কি হয়? নাবালক সন্তানের ইনকামটা হচ্ছে পার্টলি এক্সেম পার্টলি ট্যাক্সেবল। কি বলেছে? এক্সেম আপ টু 1,500 টাকা পার অ্যানাম পার চাইল্ড। দেখো এই মাইনর চাইল্ডের ইনকাম কয়েকটা উদাহরণ দিই, তোমরা দেখবে জুনিয়র সারেগামাপা হয়, তাই তো, জুনিয়র সারেগামাপা। আচ্ছা, এখানে মাইনর বলতে কাকে বোঝায়? 18 বছরের নিচে। 18 বছরের নিচে হলে মানে নাবালকটাকে বলে মাইনর, 18 বছরের নিচে। দেখবে জুনিয়র সারেগামাপা হয়, তারপর ড্যান্স বাংলা ড্যান্স হয় জুনিয়র, ঠিক আছে, তারপর তোমরা দেখবে দাদাগিরির প্রোগ্রাম হয় জুনিয়র, এরকম অনেক প্রোগ্রাম হয় বাচ্চাদের। তা এদেরও তো কিছু ইনকাম হয়, এরাও তো টাকা পয়সা ইনকাম করে। তো এরা যে ইনকাম করে, তো গভর্নমেন্ট তো মাইনরদের থেকে ট্যাক্স নেবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে একটা রুলটা মন দিয়ে শুনে রাখো, ঠিক আছে, এটা নিয়ে যদিও পরবর্তী সময় আলোচনা করব, ঠিক আছে। তো এখানে কি বলেছে? ওই মাইনর চাইল্ড যত টাকা ইনকাম করবে, এবার দেখবে তাদের প্যারেন্টস, সে বাবা হতে পারে বা মা হতে পারে, বাবা আর মার মধ্যে যার ইনকাম সবচেয়ে বেশি, তার ইনকামের সঙ্গে যুক্ত হয়ে যাবে। কি বললাম? বাবা আর মার মধ্যে যার ইনকাম সবচেয়ে বেশি, তার ইনকামের সঙ্গে এই মাইনর চাইল্ডের ইনকামটা যোগ হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পারলে। তো এক্ষেত্রে চাইল্ডরা যত টাকা ইনকাম করবে 1,500 টাকা করে তোমার এক্সেমশন আছে। আমি এর উপর একটা অঙ্ক করাচ্ছি, দেখে নাও। এর উপর একটা অঙ্ক করাচ্ছি, এই মাইনর চাইল্ডের উপর একটা অঙ্ক করেছি, দেখে নাও। দেখো এই অঙ্কটা করাচ্ছি, মাইনর চাইল্ডের উপর অঙ্ক দিয়েছে। দেখো মাইনর চাইল্ড ইনকাম করেছে 3,500 টাকা। তাহলে এখানে লিখছি, অ্যান্সারটা লিখছি, ইনকাম ফ্রম মাইনর চাইল্ড, ঠিক আছে। তো মাইনর চাইল্ড ইনকাম করেছে কত? 3,500 টাকা। আমি কি বললাম? মাইনর চাইল্ড যত টাকা ইনকাম করবে, এক্সেমট কত টাকা হবে? এক্সেমট কত হবে? 1,500 টাকা এক্সেমট হয়, 1,500 টাকা। তাহলে এখানে লিখবো এক্সেমশন বলে 1,500 টাকা। তো 3,500 টাকা থেকে 1,500 টাকা বাদ দিলে কত হচ্ছে? 2,000 টাকা। তার মানে এর ইনকাম 2,000 টাকা,
ঠিক আছে, এই যে 2,000 টাকা ইনকাম প্যারেন্টসের ইনকামের সঙ্গে 2,000 টাকা যোগ হয়ে যাবে, বাবার ইনকাম যদি বেশি হয় বাবার সঙ্গে যোগ হবে, মায়ের ইনকাম বেশি হলে মায়ের সঙ্গে যোগ হবে, কোনো ব্যাপার নেই। তাহলে বলছে ইনকাম ফর মাইনর চাইল্ড 1200 টাকা, এটা দেখে নাও এর আনসারটা। দেখো লিখছি ইনকাম ফর মাইনর চাইল্ড কত দিয়েছে 1200 টাকা। এক্সেম কত হয়? বলে স্যার এক্সেম তো আপনি বললেন 1200 টাকা হয়, 1500 টাকা হয়, ইনকামই করেছে 1200 টাকা, 1500 টাকা কি করে এক্সেম পাবে? 1200 টাকাই এক্সেম পাবে। ঠিক আছে, এখানে 0 হয়ে গেল। দেখো মাইনর চাইল্ডের আর একটা অঙ্ক আছে, মাইনর চাইল্ড 1 মানে 1 নম্বর চাইল্ড ইনকাম করেছে 2000 টাকা, 2 নম্বর চাইল্ড ইনকাম করেছে 1000 টাকা, 3000 টাকা, তাহলে টোটাল কত ইনকাম করলো দুজন মিলে? 3000 টাকা। আর তোমরা বলবে 1500 টাকা, এক্সেমশন কত পায়? 1500 টাকা। দেখো যখন এরকম বলবে চাইল্ড 1 এত টাকা ইনকাম করে, চাইল্ড 2 যখন ইন্ডিভিজুয়াল করে বলে দেবে এই চাইল্ড এত ইনকাম করেছে, এই চাইল্ড এত ইনকাম করেছে, তাহলে তোমার এক্সেমশনটা কি তোমার ইন্ডিভিজুয়ালি করতে হবে, এক্সেমশন তোমার ইন্ডিভিজুয়ালি করতে হবে। দেখো কিভাবে করবো, চাইল্ড 1 চাইল্ড 2 ইন্ডিভিজুয়ালি করতে হবে। তোমরা যদি একবারে করো, অনেকে কি করতে পারে এটা একবারে করলে ভুল হয়ে যাবে। একবারে কেমন, ধরো 3000 টাকা ইনকাম করলো, টোটাল তো ইনকাম 3000 টাকা, আর তোমরা বলবে স্যার দুটো চাইল্ড তো 1500 টাকা করে, একজনের 3000 টাকা, 3000 থেকে 3000 বাদ দিয়ে কত 0, তাহলে কোনো ট্যাক্স দিতে হবে না, এরকম করলে হবে না। এই জন্য ওরা ইন্ডিভিজুয়ালি করবে। তোমরা দেখো ইন্ডিভিজুয়ালি কিভাবে করবো। দেখো ইনকাম, চাইল্ড 1 ইনকাম করেছে 2000 টাকা, চাইল্ড 2 ইনকাম করেছে 1000 টাকা, এক্সেমশন পাবো। এক্সেমশন কত? চাইল্ড 1 1500 টাকায় এক্সেমশন পাবো, আর এখানে 1000 টাকা ইনকাম করেছে মানে 1000 টাকায় এক্সেমশন পাবো। তাহলে কত হচ্ছে? এটা 500 টাকা হচ্ছে, আর এখানে কিছু হচ্ছে না। তাহলে এটাই তো তোমার ট্যাক্সেবল অ্যামাউন্ট। কোনটা? এটাই তো তোমার ট্যাক্সেবল অ্যামাউন্ট। আর ওখানে করলে কি হচ্ছিল, আগে এটা করছিল 3000 থেকে 3000 বাদ দিলে কোনো ট্যাক্সই দিতে হচ্ছিল না, এখানে গভর্নমেন্টের লস হয়ে যাচ্ছিল। তো এই নিয়মটা তোমাকে ফলো করতে হবে, আশা করি বুঝতে পারলে। তারপর বলে যে কি ইনকাম ফ্রম ইউটিআই মিউচুয়াল ফান্ড, তোমরা যদি ইউটিআই মানে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড এইগুলো যদি কেনো, এখান থেকে যদি বছরের শেষে যদি ইন্টারেস্ট পাও, ঠিক আছে, সেটা এক্সেমটেড বলে দিয়েছে, পরিষ্কারভাবে বলে দিয়েছে। ইউটিআই মিউচুয়াল ফান্ড থেকে ইনকাম করলে সেটা এক্সেমটেড। উইনিং ইনকাম মানে কয়েকটা নাম বলেছে, হর্স রেস নাম তো শুনেইছো, হর্স রেস, ঠিক আছে তো, উইনিং ফ্রম লটারি, ঠিক আছে, ক্রসওয়ার্ড পাজেল, কার্ড গেম, ঠিক আছে, বেটিং, তারপর তোমার নাম শুনেছো, এখন তো কত ফ্যান্টাসি গেম আছে, ড্রিম ইলেভেন, ঠিক আছে, তো এরকম অনেক সাইট আছে এইসব জায়গায়। তবে কেবিসি কর্মারেঙ্গা করপতি, ঠিক আছে, এই সমস্ত জায়গা থেকে যদি তোমরা ইনকাম করো, ঠিক আছে, এই সমস্ত জায়গা থেকে যদি কোনো ইনকাম হয়, ঠিক আছে, সেটা কিন্তু পুরোপুরি ট্যাক্সেবল, যদিও এর কিছু রুল আছে, তো আমরা আসছি এই রুলে। এবার দেখো কি বলছে, অ্যাওয়ার্ড মানে কি? পুরস্কার। গভর্নমেন্ট থেকে যদি তোমরা অ্যাওয়ার্ড পাও, তাহলে সেইখানে গভর্নমেন্ট থেকে যে অ্যাওয়ার্ডটা পাবে সেটা কিন্তু এক্সেমটেড। গভর্নমেন্ট থেকে যদি কোনো অ্যাওয়ার্ড পাও সেটা এক্সেমটেড, কিন্তু অন্য কোনো জায়গা থেকে যদি অ্যাওয়ার্ড পাও সেটা ট্যাক্সেবল। ঠিক আছে, গভর্নমেন্ট থেকে অ্যাওয়ার্ড পেলে এক্সেমটেড, আর অন্য কোনো জায়গাতে অ্যাওয়ার্ড পেলে ট্যাক্সেবল। আচ্ছা, আর কি বললাম? এনি আদার ইনকাম নট কভার্ড অ্যাভাব, এতগুলো যে পয়েন্টগুলো আলোচনা করলাম, যেইগুলো এর মধ্যে নেই, ঠিক আছে, যেইগুলো এর মধ্যে নেই সেইগুলো পুরোপুরি ট্যাক্সেবল হয়ে যাবে। ঠিক আছে, সেইগুলি পুরোপুরি ট্যাক্সেবল হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সামিনার রেমুনারেশন ফর্ম ইজ ইউনিভার্সিটি খাতা চেকিং করার জন্য এক্সামিনার রেমুনারেশন পেয়েছে। ঠিক আছে, তো দেখো এরপরে কিছু বলছি, আমি যে এতক্ষণ আলোচনা করলাম, আমি কিন্তু কোনো সেকশন ওয়াইজ আলোচনা করিনি, তোমাদের বইটা কি লেখা হয় সেই অনুযায়ী আলোচনা করিনি, আমি অন্যভাবে আলোচনা করলাম, কি কি পয়েন্ট, সব পয়েন্টগুলো ডিটেলসে বোঝালাম। ঠিক আছে, তো জিনিসগুলো ডিটেলসে বোঝালাম। কিন্তু তোমাদের তো এক্সামে আসবে, এক্সামে ধরো কিছু থিওরিটিক্যাল কোশ্চেন আসে, ঠিক আছে, ধরো এমন কোশ্চেন দেয়, ইনকাম ফ্রম আদার সোর্সে আসে, এরকম কয়েকটা ইনকামের নাম লেখো, বলতে পারে কয়েকটা ট্যাক্স ফ্রি ইন্টারেস্টের নাম লেখো। যদিও আমি এইগুলো সব আলোচনা করেছি, এইগুলো আরেকবার বলছি। ম্যারেজ গিফট, কি বললাম? ম্যারেজ গিফট রিসিভ ফ্রম রিলেটিভ ইজ এক্সেম ফ্রম ট্যাক্স, বলেছি। গিফটের উপর কত অঙ্ক করলাম। ম্যারেজ গিফট যদি পাও, রিলেটিভের থেকে যদি ম্যারেজ গিফট পাও, ঠিক আছে, সেটা এক্সেম ফ্রম ট্যাক্স। ম্যারেজ গিফট যদি তুমি পাও, ঠিক আছে, ম্যারেজ গিফট যদি তোমরা পাও সেটা এক্সেম ফ্রম ট্যাক্স, রিলেটিভের থেকে গিফট পেলে এক্সেম ফ্রম ট্যাক্স, তো জানোই তোমরা, এটা নতুন করে বলার কিছু নেই। পরেরটা কি বলেছে? ইনকাম চার্জেবল আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম আদার সোর্স আন্ডার সেকশন 56। যারা এইচএস স্টুডেন্ট তাদের জন্য এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, কেননা তাদের থিওরি দেয়, তো থিওরির জন্য এই কোশ্চেন দিতেই পারে। বলতে পারে যে ইনকাম ফ্রম আদার সোর্সে আসে এমন কতগুলো ইনকামের নাম লেখো। ঠিক আছে, এমন কতগুলো ইনকামের নাম বলো। ঠিক আছে, এটা কত নম্বর ধারায় উল্লেখ আছে? 56 নম্বর ধারায় উল্লেখ আছে। কি বললাম? প্রথম পয়েন্ট, ডিভিডেন্ড রিসিভ ফ্রম ফরেন কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে চলে আসবে। তারপর যে উইনিং ফ্রম লটারি, কিছুক্ষণ আগেই বললাম, উইনিং ফ্রম লটারি, ক্রসওয়ার্ড পাজেল, হর্স রেস,
কার্ড গেম, গ্যামলিং, গ্যামলিং মানে জুয়া, বেটিং অর এনি আদার গেম, ঠিক আছে। তারপর তো ফ্যান্টাসি গেম আছে, বললাম Dream11, এরকম আরো অনেক সাইট আছে, ঠিক আছে। তো সেই সাইটে যদি গেলা হয়, ঠিক আছে, সেখান থেকে যদি ইনকাম হয় সেটা চলে আসবে ইনকাম ফ্রম আদার সোর্সে। তারপর কি বলছে, এনি সাম রিসিভ বাই দ্য এসএসসি ফ্রম হিজ এমপ্লয়ার অ্যাজ কন্ট্রিবিউশন টু এনি স্টাফ ওয়েলফেয়ার স্কিম ইফ দ্য সেম ইজ নট ট্যাক্স অ্যাজ বিজনেস ইনকাম। বলছে এসএসসি যদি স্টাফ ওয়েলফেয়ার স্কিম বাবদ কোনো রকমের টাকা পয়সা পেয়ে থাকে, ঠিক আছে, সেটা চলে আসবে এই ইনকাম অফ আদার সোর্সে। তো হচ্ছে ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, ঠিক আছে, এই নিয়ে আলোচনা করা হয়েছে, ডিটেলসে আলোচনা করা হয়েছে ইন্টারেস্ট অন সিকিউরিটিজ নিয়ে, ঠিক আছে, এটাও ইনকাম অফ আদার সোর্সে চলে আসবে। তারপর বলছে ইনকাম ফ্রম লেটিং আউট অফ মেশিনারি, ফার্নিচার, প্ল্যান্ট, ঠিক আছে। তো এই যে মেশিনারি, ফার্নিচার, প্ল্যান্ট এগুলো যদি ভাড়া দিই, এখান থেকে যে ইনকাম হয়, ঠিক আছে, সেইগুলো ইনকাম অফ আদার সোর্সে চলে আসবে। তবে মাথায় রাখতে হবে এইগুলো যেন বিজনেস পারপাসে না হয়। তারপর 6 নম্বর কি বলছে, ইনকাম ফ্রম লেটিং আউট অফ মেশিনারি, প্ল্যান্ট, ফার্নিচার অ্যালং উইথ লেটিং আউট অফ বিল্ডিং অ্যান্ড দ্য টু লেটিংস আর নট সেপারেবল। ওই যে বললাম কোনো বাড়ি ভাড়া দিতে পারি, ঠিক আছে, আমি ধরো কোনো বাড়ি ভাড়া দিই, সেই বাড়িটার মধ্যে ধরো মেশিন আছে, এসি আছে, ফার্নিচার আছে, বেড আছে, সব কিছু সমেত ভাড়া দিয়েছি, ঠিক আছে। সেটা যদি সেপারেট করতে না পারি, ঠিক আছে, সেটা যদি সেপারেট করতে না পারি, সেটা ইনকাম আদার সোর্সে চলে আসবে। আর সেপারেট করতে পারলে তা হাউস পার্টিতে যায়, সেটা নিয়ে আলোচনা করছি না। এনি সাম রিসিভ ফ্রম কিম্যান ইন্স্যুরেন্স পলিসি, কিম্যান ইন্স্যুরেন্স পলিসি টাকা পেলে ইনকাম আদার সোর্সে চলে আসবে। বলে যে গিফট এক্সিডস ₹50,000 দ্য হোল অ্যামাউন্ট ইজ ট্যাক্সেবল। যদি 50,000 টাকার উপর যদি কোনো গিফট পাই তাহলে সেটা ট্যাক্সেবল, পুরো টাকাটাই ট্যাক্সেবল হবে। আর কি বলছে, আর কিছু আদার ইনকাম আছে, ঠিক আছে, যেটাও কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সে আছে, যেমন ইনকাম ফ্রম সাবলেটিং, ঠিক আছে। আমি ধরো আজকে কারোর থেকে বাড়ি ভাড়া নিয়েছি, সেই বাড়িটা আমি না থেকে আমি কাউকে ভাড়া দিয়ে দিলাম, সাবলেটিং, ডিটেলসে আলোচনা করেছি, অসুবিধা নেই। ব্যাংক ইন্টারেস্ট বা ডিপোজিট উইথ কোম্পানি, এটাও চলে আসবে। ইন্স্যুরেন্স কমিশন, দেখবে যারা এলআইসি এজেন্ট, ঠিক আছে, তো তাদের ইনকামটা কি, তাদের ইনকামটা হচ্ছে তারা সবাইকে দিয়ে এলআইসি করায়, ঠিক আছে, তারা ওটা একটা কমিশন পায়, সেই কমিশন ইনকামটা কোন হেরে যায়, এটা কিন্তু আদার সোর্সেই আসে। আচ্ছা, ডিরেক্টর ফিস আদার সোর্সে আসছে। গ্রাউন্ড রেন্ট, নন এগ্রিকালচার ইনকাম আলোচনা করেছি। এগ্রিকালচার ইনকাম দেশে হলে তোমার এক্সেমটেড, আর দেশের বাইরে মানে বিদেশে হলে তাদের নন এগ্রিকালচার, এটা তোমার ট্যাক্সেবল। ইনকাম ফ্রম ভ্যাকেন্ট ল্যান্ড, খালি জমি ভাড়া দিয়েছি, সেখান থেকে যদি কোনো ইনকাম হয় সেটাও কিন্তু তোমার চলে আসবে। রেমুনারেশন অফ দ্য মেম্বার অফ পার্লামেন্ট, বলেছি এটা নিয়ে আলোচনা করেছি, এমপি এমএলএরা যে ইনকামটা করে, ঠিক আছে। তো এমপি এমএলএর ইনকাম বলতে কি, ওরা স্যালারি পায় আবার অ্যালাউন্স পায়, স্যালারি পেলে ইনকাম আদার সোর্সে আসবে, কিন্তু যদি অ্যালাউন্স পায় সেটা তো এক্সেমটেড। তো যে এক্সামিনার ফিস, এক্সামিনার ফিস যদি পাওয়া যায়, এক্সামিনার ফিজের কথা বলে, তার থেকে এক্সামিনার ফিজের জন্য ওদের কিছু খরচ হয়, ঠিক আছে, ধরো খাতা চেকিং ফেকিং করছে, তার জন্য কিছু খরচ হয়, ঠিক আছে, সেটা বাদ যাবে। ইনকাম ফ্রম ফিশারি, ঠিক আছে, তো ফিশারি থেকে যদি কোনো ইনকাম হয় সেটাও কিন্তু চলে আসবে। ইন্টারেস্ট অন এমপ্লয়ি কন্ট্রিবিউট টু দ্য ইউআরপিএফ, ঠিক আছে। তো দেখবো ইউআরপিএফ আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে এমপ্লয়ি যত টাকা কন্ট্রিবিউট করে তার উপর ইন্টারেস্টটা চলে আসবে। ইন্টারেস্ট অন ট্যাক্স রিফান্ড চলে আসবে। রয়্যালিটি ইনকাম লেস এক্সপেন্স আগেই আলোচনা করেছি। ফ্যামিলি পেনশন বলেছি। আচ্ছা, এবার কয়েকটা ট্যাক্স ফ্রি ইন্টারেস্টের নামগুলো বলে দিচ্ছি, জাস্ট একবার রিডিং মেরে নেবে। 12 ইয়ার ন্যাশনাল সেভিংস অ্যানুইটি সার্টিফিকেট, ট্রেজারি সেভিং ডিপোজিট সার্টিফিকেট, পোস্ট অফিস ক্যাশ সার্টিফিকেট, ন্যাশনাল ডিফেন্স গোল্ড বন্ড, স্পেশাল বিয়ারার বন্ড, পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, পোস্ট অফিস কিউমুলেটিভ টাইম ডিপোজিট, পোস্ট অফিস সেভিংস সার্টিফিকেট, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম আর স্পেশাল ডিপোজিট স্কিম। তো হয়ে গেল, এগুলো জাস্ট কয়েকটা থিওরিটিক্যাল কনসেপ্টের জন্য মনে রাখতে হবে। এইগুলো যদি মনে নাও রাখতে পারো কিছু যায় আসে না, কারণ আমি যে আগের পয়েন্টগুলো বুঝি ওটা বুঝতে পারলেই হয়ে গেল, ঠিক আছে। তো আচ্ছা, তারপর কি বলছি, ট্যাক্স ট্রিটমেন্ট অফ উইনিং ফ্রম লটারি, হর্স রেস, ক্রসওয়ার্ড পাজেল। আচ্ছা, যদি তোমার পরীক্ষা কখনো কোশ্চেন চলে আসে উইনিং ফ্রম হর্স রেস, তারপর উইনিং ফ্রম লটারি, এগুলো আসে, এর উপর অঙ্ক আসে, তাহলে কিভাবে করবে দেখো। যার ইনকামের কথা বলা হবে সে যদি রেসিডেন্ট হয় তাহলে কি হবে, আর সে যদি নন রেসিডেন্ট হয় তাহলে কি হবে, ঠিক আছে। রেসিডেন্ট হলে ফ্ল্যাট রেট 30%, নন রেসিডেন্ট হলো ফ্ল্যাট রেট 30%। সবচেয়ে বড় কথা, লটারি থেকে যদি কোনো আমরা ইনকাম করি তাহলে আমাকে 30% ট্যাক্স দেয়। কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয়, লটারি থেকে ইনকাম করলে 30% ট্যাক্স দিতে হয়, মাথায় রাখবে, ঠিক আছে। আর সেক্ষেত্রে সারচার্জ, ঠিক আছে, রেসিডেন্ট হলে তোমাকে সারচার্জ দিতে হবে। সারচার্জ জিনিসটা কি, তোমাদের সাধারণত থাকবে না, সারচার্জের একটা কিছু মানে তোমার লিস্ট আছে যে এত টাকা ইনকাম করলে সারচার্জ ইনকামটা কোটিতে চলে যায়, এত কোটি ইনকাম করলে এত পার্সেন্ট সারচার্জ দিতে, তোমার জানার দরকার নেই, সারচার্জ থাকবে না। তো এই যে 30% তার সঙ্গে এই যে সারচার্জ যোগ করে যেটা হয় সেটা বলে টিডিএস, ঠিক আছে। তো তোমাদের এই জিনিসটা পাবে না, সারচার্জ পাবে না। তো আমি অঙ্ক তো করাবোই, বলে দেবো।
নন রেসিডেন্ট ফ্ল্যাট রেট 30% হয়। এডুকেশন শেষ, আগে 3% ছিল, এখন সেটা 4% হয়ে গেছে। আগে 3% ছিল, এখন সেটা 4% হয়ে গেছে। তাহলে এটা কত হচ্ছে, 0.9 এর জায়গায় হয়ে যাবে 1.2। তাহলে এটা হচ্ছে 31.2। ঠিক আছে? তো বুঝতে পারলে? তার মানে তোমাকে একদম ইজি, এত চাপ নেওয়ার কিছু নেই, খুবই সোজা জিনিস। যদি লটারি ইনকাম বলে, তো আমি অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ফ্ল্যাট রেট 30%, এডুকেশন শেষ 1.2 করে 31.2। শর্ট কোশ্চেনের জন্য জানিয়ে দিলাম, আমি বলে দিচ্ছি তোমাকে হয়তো পরীক্ষায় শর্ট কোশ্চেন দিতে পারে, লটারি ইনকামের উপর কত পার্সেন্ট ট্যাক্স ধার্য করা, তুমি বল লটারি ইনকামের উপর 30% ট্যাক্স ধার্য করা হয়। বলছে ইম্পর্টেন্ট সেকশন ফর এইচএস স্টুডেন্ট, এইচএস সেকশন, এই বলেছে এইচএস স্টুডেন্টের জন্য কয়েকটা ইম্পর্টেন্ট সেকশন মনে রাখতে হবে, এমসিকিউতে চলে আসে। বলছে ইন্টারেস্ট অন সিকিউরিটিজ এই সেকশন, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি এই সেকশন, ইউটিআই এই সেকশন, এগুলো পড়ে রাখবে। কিছুক্ষণ আগে আমি তোমাদের বললাম লটারি ইনকামের উপর একটা অঙ্ক করে দেবো, সেটা করাচ্ছি। দেখো কি লিখেছে, এক্স উইন্স ফার্স্ট প্রাইজ অফ এ লটারি। ঠিক আছে, লটারিতে এক্স জিতেছে, এক্স ফার্স্ট প্রাইজ জিতেছে, এবং সে হাতে কত টাকা পেয়েছে। তোমরা একটা জিনিস জানো, লটারি থেকে যদি কেউ ইনকাম করে না, সে হাতে যেই টাকাটা পায়, গভর্নমেন্ট টাকা কেটে নিয়ে, গভর্নমেন্টের ট্যাক্সের টাকাটা কেটে নিয়ে বাকি টাকাটা হাতে দেয়। কি বললাম, গভর্নমেন্টের টাকাটা কাটবে, কেটে নিয়ে বাকি টাকাটা হাতে দেবে। হাতে পেয়েছে কত, 1,40,000। তোমরা সবসময় এটাই দেখবে, লটারি থেকে যে ইনকাম গুলো দেবে না, বা উইনিং ফ্রম হর্সেস যা দেবে, কোশ্চেনে যা দেবে পরিষ্কারভাবে দেবে, বলে দেবে, সবসময় বলে দেবে নেট অ্যামাউন্ট, মানে গভর্নমেন্টের টাকা কেটে নিয়ে, ঠিক আছে তো, তোমাকে বাকি টাকাটা হাতে দিয়ে দিয়েছে। তাই বলেছে আফটার টিডিএস এর টাকাটা কাটার পর তুমি হাতে পেয়েছো 1,40,000 টাকা। অ্যাকচুয়ালি তোমাকে বের করতে বলেছে কি জানো, গ্রস অ্যামাউন্ট। তোমাকে বের করতে বলেছে গ্রস অ্যামাউন্ট মানে অ্যাকচুয়ালি তোমার অ্যামাউন্টটা কত, তুমি লটারি থেকে মোট কত টাকা জিতেছো সেটা তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, লটারি থেকে তুমি কত টাকা লটারি থেকে তুমি কত টাকা পেয়েছো সেটাই তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে তো, কি করে বের করবো দেখো, আমি যদি মনে করি, দেখো আমি তোমাদের বোঝাচ্ছি, গ্রস, আমি যদি মনে করি আমি লটারি থেকে জিতেছি 100 টাকা, ঠিক আছে, লটারি থেকে জিতেছি 100 টাকা। এবার গভর্নমেন্ট তো টিডিএস কেটে নেবে, তাই তো, গভর্নমেন্ট তো ট্যাক্সটা কেটে নেবে। আমি কি বলছি, লটারি থেকে ইনকাম করলে কত পার্সেন্ট ট্যাক্স হয়, 30% ট্যাক্স হয়। ট্যাক্স তো 30% হয়, আর এডুকেশন শেষ 4%। আচ্ছা, এবার তোমরা প্রশ্ন করতে হবে, স্যার এটা রেসিডেন্ট না নন রেসিডেন্ট, কোশ্চেনে কোনোদিন বলে দেবে না রেসিডেন্ট না নন রেসিডেন্ট। ঠিক আছে তো, তো কোশ্চেনে কিছু না বললে কি করবে, তোমরা নন রেসিডেন্ট ধরেই করবে। ঠিক আছে তো, তো তোমরা বুঝতে পারবে, কোশ্চেনে কিছু বলে দেবে না, ঠিক আছে, কোশ্চেনে কিছু না বললে তোমরা সবসময় নন রেসিডেন্ট ধরে করবে। তাহলে টিডিএস কত হবে, টিডিএস হবে তোমার 30% অফ ফ্ল্যাট রেট ট্যাক্স, 30% তোমার ট্যাক্স, আর হচ্ছে তোমার 4%টা কি, 30% তোমার ট্যাক্স, আর হচ্ছে এডুকেশন হচ্ছে 4%। তাহলে টোটাল কত হয়েছিল দেখো, এখানে করেছিলাম না, 30% ফ্ল্যাট রেট আর হচ্ছে এডুকেশন শেষ 4%, তাহলে টোটাল কত, 31.2%। তাই তো, তার মানে এটা কত হচ্ছে, টিডিএস 31.2, তাহলে এর থেকে 31.2 বাদ দেবো। বাদ দিয়ে কত হচ্ছে, 68.8। ঠিক আছে, এটা নেট অ্যামাউন্ট। সিম্পল ঐকিক নিয়ম করব। আমি মনে করি লটারি থেকে জিতেছি আমি 100 টাকা, আর গভর্নমেন্ট কেটে নিয়েছে কত, 31.2। ঠিক আছে, 31.2, বুঝতে পারলে 31.2টা কি করে হলো, আগেই দেখালাম 30% অফ ফ্ল্যাট রেট নেবে, আর তার উপর 4% মানে 31.2। তাহলে গভর্নমেন্ট 31 টাকা 20 পয়সা কেটে নেওয়ার পর আমি হাতে পেয়েছি কত, এত টাকা। আর এখানে কোশ্চেনে কত বলছে, হাতে কত পেয়েছি, 1,40,000। তার মানে বলতে পারি 68.8ই হচ্ছে তোমার 1,40,000 সমান। একের সমান কত, 1,40,000 বাই 68.8। তাহলে মোট অ্যামাউন্ট বের করতে, গ্রস বের করতে, গ্রস কত ছিল 100, 100 সমান কত, ব্যাস শেষ। কত বেরোচ্ছে, 2,03,488। ঠিক আছে তো, বুঝতে পারলে, 2,03,488। আশা করি বুঝতে পেরেছো। তো ইনকাম ফ্রম আদার সোর্সের থিওরিটিক্যাল কনসেপ্ট গুলো মোটামুটি পুরো শেষ, আর কোনো থিওরিটিক্যাল কনসেপ্ট নেই। এর পরের ক্লাস দিয়ে আমরা অঙ্কে হাজির হব। ঠিক আছে, তোমাদের তো নিশ্চয়ই বই আছে, বই থেকে যা যা বোঝালাম তার উপর বেস করে তোমরা অঙ্ক প্র্যাকটিস করা আরম্ভ করে দাও। আর বোঝানোর কিছু নেই, পুরো বোঝানো হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা অঙ্ক করবো, তাহলে তোমরা বুঝতেই পারবে ব্যাপারগুলো কিভাবে হচ্ছে।